একটু বলে নিই। মানডে হচ্ছে গিয়ে মানডে আমাদের অফিসিয়ালি কিন্তু এটা নোটিশ দেওয়া আছে, একটু প্রি-শিডিউল ছিল যে আমাদের ক্লাস টেস্টটা হবে, এবং ক্লাস টেস্টে আমরা হচ্ছে গিয়ে আমরা কমপ্লিট করেছি হচ্ছে চ্যাপ্টার 1 and 3 and চ্যাপ্টার 4 আমরা স্টার্ট করেছিলাম। চ্যাপ্টার 4 এর ভিতরে আমি যতটুকু শেষ করব আজকে ক্লাস পর্যন্ত, এইটুকু পুরোটাই হচ্ছে আমাদের ক্লাস টেস্টে থাকবে। আর আপনাদের হচ্ছে গিয়ে মিড টার্মের অ্যাসাইনমেন্ট আমি এটা দিব হচ্ছে গিয়ে নেক্সট উইকে, which means স্যাটারডে দিব, অলরেডি ফ্রাইডে বা স্যাটারডে অ্যাসাইন করে দিব, যেহেতু আমাদেরকে বলেছে যে মিড টার্মের 7 দিন, মিড টার্মের অ্যাসাইনমেন্টের জন্য 7 দিন সময় দিতে হবে। তো আমি ওই 18 তারিখ থেকে প্রায়র 7 ডেজ এভাবে হিসেব করে হচ্ছে গিয়ে আপনাদের আমি ওই মিড টার্ম অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব ওইভাবে, ওটাই বলছি যে, এবং যেটা রুলস যে 7 ডেজ টাইম দিতে হবে সেই ওয়েজ টাইম থাকবে। কি বোঝাতে পেরেছে বিষয়টা? জি ম্যাম। আচ্ছা ম্যাম, একটা কথা ছিল ক্লাস হুম টেস্ট হুম নিয়ে। হুম সেটা হুম হচ্ছে সবাই বলতে চাচ্ছিল যে 8:30টায় ক্লাস টেস্টটা না নিয়ে যদি টাইমটা চেঞ্জ করা যেত তাহলে সবার জন্য ভালো হতো। টাইম চেঞ্জ আপনাদের সাথে তো আমার কনভেনিয়েন্ট টাইম হয় না ওই দিন, ওইটা তো নিশ্চয়ই আপনারা এটা জানেন যে যেভাবেই হোক টাইমটা কনভেনিয়েন্ট হয় না। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাম, সন্ধ্যায় যদি করেন, মানে সকাল টাইমটা আমার ম্যাম আমার একটু কোনো সমস্যা ডিফিকাল্ট। নেই, বিকজ আমার তো জাস্ট নেওয়া বলে কথা, এক্সাম নেওয়া নিয়ে কথা, তাই না? ম্যাম সো ম্যাম আমি আমাদের ক্লাসটা ক্লাসের জায়গায় থাকুক, মানে আমরা ক্লাস করি, বাট হচ্ছে ম্যাম আমরা যদি এক্সামটা অন্য টাইমে দেই তাহলে ম্যাম আমাদের ক্লাসটাও হলো আবার এক্সামটা হলো। আচ্ছা, সো আপনি হুইচ সন্ধ্যা মিনস আপনারা চাচ্ছেন যে সকালে ক্লাস ঠিকই করবেন আর এক্সামটা হচ্ছে গিয়ে বিকালে দিবেন। এরকম হলে হয় ম্যাম, বিকালে বা হচ্ছে হলো সন্ধ্যার দিকে। আচ্ছা, তাহলে তো আমার জন্য আরো ভালো, আমার ক্লাসও মিস যাবে না, আমি এক্সাম হচ্ছে প্রি শিডিউল না করে ম্যাম, দিব। আপনি লাস্ট সেমিস্টারে তো আপনি এমনই করছিলেন আমাদের সাথে, যে হচ্ছে ক্লাসের জায়গায়, তাহলে তো মিস হ্যাঁ যাবে হ্যাঁ না কোনো হ্যাঁ কিছু। হ্যাঁ জি হ্যাঁ ম্যাম। ক্লাস মিস যায়নি আমি তাহলে সেক্ষেত্রে তো আমার সুবিধা, আমি এক্সাম প্রি শিডিউল করে দিতে পারি, তো আমার দেখা যাচ্ছে ক্লাসও নষ্ট হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি মানডে এক্সামটা হচ্ছে গিয়ে আপনার ইয়া সন্ধ্যার করে পরে দিই। নিলে ভালো, সন্ধ্যার আমি দিকে নিলে হচ্ছে ভালো। 4:30টার সময়, না না সন্ধ্যা পরে হলে আপনাদের আবার অসুবিধা, আপনার লিখে টিখে সাবমিট করারও তো একটা বিষয় থাকবে। 4:30টার সময় ওকে প্রি ম্যাম। শিডিউল করে দিব, প্রি শিডিউল করে আমার টাইমিং তো 1 আওয়ার, 1 আওয়ার মিনস জি হচ্ছে ম্যাম। 45 মিনিটস হচ্ছে এক্সামের জন্য, আর হচ্ছে 15 মিনিটস আপনার পেয়ার জন্য। তাহলে আমরা ওই দিন মর্নিং এ ক্লাস করবো, তাহলে মর্নিং এর ক্লাসটা একটু দেরিতে স্টার্ট করবো, যেহেতু ওটা ওইখানে মর্নিং এর ক্লাসে তো 8:30 না শুরু করে 8:40-এ স্টার্ট করব। আর ওইদিকে হচ্ছে গিয়ে আমাদের এক্সাম হবে হচ্ছে 4:30টার সময় প্রি শিডিউল করা থাকবে, তো আমার কিছুই করতে হবে না, অটো অ্যাসাইন হয়ে যাবে আপনাদের জন্য। ওকে ম্যাম। এভাবে হচ্ছে গিয়ে এক্সাম দিয়ে ফেললেন। আমি ওটা চিন্তা করছিলাম যে আমি কোনো কোর্সেরই এবার এক্সাম ক্লাসে নিইনি, আমি ইভেন যে বিজনেস ম্যাথ নিয়েছি ওদের এক্সাম নেওয়ার শুরুতে আমি আগে ক্লাস নিয়ে নিয়েছি যে আমি ক্লাসে কি পড়াবো, ক্লাস নিয়ে তারপরে এক্সাম শিডিউল করে দিয়েছে, ওরা এক্সাম দিয়েছে। আমি তো এইভাবে নেই, তো আমি চিন্তা করলাম আপনাদেরটা কি করবো, আপনাদেরটা তো এক্সাম মিস হয়ে যাবে, মানে ক্লাস টাইমটা আমার নষ্ট হবে, আমি আবার ক্লাস টাইম নষ্ট করা পছন্দ করি না। ওকে, সো আমরা তাহলে চলে যাই, আজকের ক্লাসে আমরা জিডিপি নিয়ে স্টার্ট করার কথা। তো যে বলেন, আর কিছু বলবেন? ম্যাম আবার হচ্ছে বললাম যে গত পরশুদিন ক্লাস নিয়ে আবার হচ্ছে হলো বিকালে এক্সাম, আবার গত পরশুদিনের ক্লাসটা আবার এক্সামের মধ্যে ঢুকে যাবে না তো ম্যাম? না, ক্লাস এক্সামের ভিতরে কেন ঢুকবে? না না না, গত পরশুদিনের যে ক্লাসটা আপনি নিবেন ওইটার পড়াটাও কি আবার এক্সামের মধ্যে ঢুকে যাবে নাকি আজকের পর্যন্তই? আমি আজকে যেটা পড়াবো, আচ্ছা আজকে একটু ঝামেলা যেটা হয়েছে যে আমি আজকে টাইমের উপর ডিপেন্ড করি, আমি যদি টাইম স্লট নিয়ে রেখেছি দুইটা, যদি পসিবল হয় আমি দুইটা ক্লাস নিব, মানে আমার আজকের ক্লাস যেটা আমি নিচ্ছি এটা কিন্তু আমার মেকআপ ক্লাস, এই মেকআপ ক্লাসটারই যা হচ্ছে গিয়ে পড়ানোর কথা এটুকু পর্যন্ত এক্সাম দেওয়ার কথা ছিল, মানডে মর্নিং এ আমি যা পড়াবো ওটা এক্সামে আসবে না। ওকে ম্যাম, ওকে ম্যাম। এটা ওকে, সো আমরা এই চ্যাপ্টারে হচ্ছে কি স্টার্ট করেছিলাম জিডিপি দিয়ে, জিডিপির জন্য আমার একটা স্লাইড আছে, আমি স্লাইডটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, জিডিপি যেহেতু আমি স্লাইড মেক করি। ম্যাম, জি বলেন। ম্যাম আজকে আজকে যতটুকু পড়াবেন আজকে অতটুকুই যতটুকু সিটির পড়াবো জন্য, তাই না? অতটুকু হচ্ছে অতটুকু ক্লাস টেস্টের জন্য, দ্যাটস ইট, যা পড়াবো ও, এর বাহিরে না। এটাই ভালো হবে।
ওকে, সো চ্যাপ্টার 4-এ আমরা স্টার্ট করেছিলাম। চ্যাপ্টার 4-এ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা এই চ্যাপ্টারটাতে আসলে জিডিপির উপরে মানে ইকোনমিক কয়েকটা ইন্ডিকেটর আছে। ওয়ান ইজ জিডিপি, ইকোনমিক গ্রোথ, and another one is inflation rate. So in this chapter we will focus on the GDP and economic growth. So first of all we get idea about GDP. আমি কি স্লাইডটা মনে হয় শেয়ার করিনি আপনাদের সাথে এখনো, তাই না? স্লাইড কি শেয়ার করেছি সিয়ার? আমাকে তো একটু ম্যাম বলতে হবে। করছেন ম্যাম? স্লাইড শেয়ার করেছে? আচ্ছা ঠিক ম্যাম আছে। ম্যাম স্লাইডটা গুগলে ক্লাসরুমে দেননি। গুগল ক্লাসরুমে দেইনি? আচ্ছা আমি না। দেখে তাহলে আমি দেখবো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল উই উইল গেট আইডিয়া অ্যাবাউট জিডিপি। জিডিপি সম্পর্কে অলরেডি আমাদের আইডিয়াস আছে। জিডিপির যে 4টা কম্পোনেন্ট আছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করেছি। দেন আমরা আসলে আজকে ক্লাসের প্রথমে কি করবো, আমরা আসলে দেখবো যে জিডিপিটা কিভাবে ক্যালকুলেশন করে সেটা নিয়ে কথা বলবো। জিডিপি ক্যালকুলেশনের পরে আমরা দেয়ার আর টু টাইপস অফ জিডিপি, দুটো জিডিপি সম্পর্কে আমরা দেখবো। ওয়ান ইজ নমিনাল জিডিপি, অ্যানাদার ওয়ান ইজ রিয়েল জিডিপি। এই দুটো আছে। সো এই ম্যাম দুটো এতটুকু পর্যন্ত করানো হয়েছিল, আর্ট করানোর কথা ছিল এটা। আজকে এটা করার কথা ছিল এবং আমি বলেছিলাম যে এই ছবিটা এঁকে রাখতে, এটা মনে আছে কি? এই হ্যাঁ ছবিটা কিন্তু আমি করার কথা ছিল। হ্যাঁ, এই ছবিটা কিন্তু বলেছিলাম যে আপনাদের ড্র করতে বলেছিলাম। এটা বইয়েরটা, হ্যাঁ এটা ম্যাম, স্লাইডে ইয়েস দেওয়া ম্যাম। ছিল। আচ্ছা, সো ওইটা আমি এক্সপ্লেন করবো যে কিভাবে আসলে আমরা এখান থেকে জিডিপিটা ক্যালকুলেশন করে আসি। এরপরে আমরা পড়বো যে দেয়ার আর টু টাইপস অফ জিডিপি। জিডিপিকে আমরা দুটো ভাগে ভাগ করি ইন্ডিকেটরস গুলোকে। ওয়ান ইজ নমিনাল জিডিপি, অ্যানাদার ওয়ান ইজ রিয়েল জিডিপি। নমিনাল রিয়েল দুটো জিডিপি বোঝার পর এটা আসলে ক্যালকুলেশন দেখবো। এটাই আসলে আমাদের আজকে ক্লাসের মেইন পার্ট, এটা ক্যালকুলেশনে যাওয়া। এবং আজকে ক্লাসটা দুইটা কেন এই জন্যই বলছি যে ফার্স্ট ক্লাসে আমরা আইডিয়া নিব, সেকেন্ড ক্লাসে আপনাদের ব্রেকআউট রুম ক্রিয়েট করা হবে এবং এই ব্রেকআউট রুমে আপনারা হচ্ছে নিজেরাই এই ম্যাথসটা সলভ করতে পারবেন। আমরা যে জিডিপির যে আমি যেটাকে বলছি এখানে আমি এখন দিব এবং এটা আপনারা দেখা যাবে যে নিজেরাই কিন্তু সলভ করতে পারবেন। এবং আগে আমরা ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস করে আসছি, ওখানে আমরা যেটা দেখেছি যে আমি আগে শেখাই, মাইক্রো তো করেছিলাম, ইয়েস। আমি দেখা যায় যে আগে শেখাই, শেখার পরে হচ্ছে গিয়ে ওই ব্রেকআউট রুমের ওই যেটুকু শেখালাম ওটুকুর উপরে ইনস্ট্যান্ট একটা হয়তো ব্রেকআউট রুমে পাঠিয়ে দিই এবং সেখানে আপনারা একটা ম্যাথস এর মতো সলভ করে আসতে হয়। তো জি ওটাই ম্যাম, লাস্ট সেমিস্টারে একটা ম্যাথ দিয়েছিলেন আমাদেরকে। কস্ট অফ প্রোডাকশন একটা ম্যাথস দিয়েছিলাম জি না? ম্যাম। জি ম্যাম। সো ওই ক্যালকুলেশনটা আপনারা দেখা যায় যে আপনারা করার পরে হচ্ছে কি ওইখানে আবার ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিসটা একটু আমি সবসময় ব্রেকআউট রুম দেওয়ার আগে বলে রাখি যে এই ক্লাসে আমি ব্রেকআউট রুম দিব, বিকজ আমি ওটার উপরে আবার একটা মার্কিং করি। আপনাদের যে গ্রুপ অ্যাসাইনমেন্টের যে মার্কস যে বিষয়টা, এবার যেহেতু আমাদের হচ্ছে গিয়ে আমি বলেছি যে আপনাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট আমি আসলে নিব না, আমাদের নেওয়ার কোনো ওয়ে নাই। সো গ্রুপ অ্যাসাইনমেন্টের বিষয়টা যেটা হয় যে আমি কিন্তু ওটা আপনার ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস থেকে দিয়ে থাকি। তো ওইটা হচ্ছে কি আপনাদের দেখা যাবে যে আমি কিন্তু এখান থেকে দিব, যে আজকে ধরেন হয়তো আজকে একটা ক্লাসে ম্যাথস করালাম, এখানে আমি আপনারা কিছু কাজ করবেন, সেখান থেকে কিন্তু আমি ব্রেকআউট রুমের এই অ্যাক্টিভিটিস থেকেও কিন্তু আমি আপনাদের কিছু মার্কস দিয়ে রাখবো। এটা হচ্ছে ওই যে 10 মার্কস যেটা গ্রুপ ওয়ার্কে, যেটা তো এখন তো আপনাদের কোনোভাবে আমার গ্রুপ ওয়ার্কে অ্যাসাইন করার সুযোগ নেই, এই জন্য আমি এভাবে হচ্ছে গিয়ে সাধারণত দেই। সো এবং তারপর ব্রেকআউট রুম থেকে সেটা আবার হচ্ছে কি একটা শেয়ার করার অপশনও থাকে আপনাদের কাছে, যে আপনারা হচ্ছেন গিয়ে আমার কাছে শেয়ার করার অপশন বলতে বোঝাচ্ছি যে আপনারা চাইলেই আপনাদের কাজটা আমাকে শেয়ার করতে হবে, না চান আপনাদের কাজটা শেয়ার করতে হবে। আজকের কাজটা শেয়ার করার জন্য আমি ইয়াতে আপনাদের গুগল ক্লাসরুমে একটা ফোল্ডারই ক্রিয়েট করব চিন্তা করেছি। সে ফোল্ডারে আমি এই ফাইলটা আপলোড করে রাখবো, সো দ্যাট আপনাদের যেটা হবে যে আপনারা হচ্ছেন গিয়ে মানে ওই যে স্ট্রিমে আপলোড করা নিয়ে একটা ঝামেলা হতো, সো ওই ঝামেলাটা আর হবে না, ওইভাবে গ্রুপ থেকে আপলোড করে দিলেই হবে। ওকে, সো জিডিপি তো আমরা বুঝেছি, আমরা এখন চলে যাব হচ্ছে why the GDP or the flow of GDP is equal to the expenditure and aggregate expenditure and income. সো একটা কান্ট্রির আমরা দেখেছিলাম যে জিডিপি যখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছিলাম এটাকে 3টা অ্যাপ্রোচে ক্যালকুলেশন করা যায়। পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করলাম 3টা অ্যাপ্রোচের মধ্যে একটা অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি ইনভ্যালিড, প্রোডাকশন যেটা ছিল ইনভ্যালিড হয়ে যাচ্ছে।
আর বাকি ছিল দুটো অপশন, একটা হচ্ছে কি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, another one is income approach. So there is some loophole in income approach too, because as a human being we don't want to disclose our total income to others for some reason আমরা কখনোই কিন্তু এটা ডিসক্লোজ করি না। এবং এটা আমি সবসময় বলি যে ইভেন ধরেন আমি যে ওয়ার্কিং উমেন, আমি নিজেও কিন্তু আমার প্যারেন্টস এর কাছেও শেয়ার করবো না যে আমার আর্নিং কেমন বা বিষয়গুলো, কিন্তু আমরা সবসময় এটা সবার মধ্যে কাজ করে যে আমরা কিন্তু দেখা যায় যে আমরা তো আমাদের পার্টনারের কাছে শেয়ার করি না, ইভেন হচ্ছে গিয়ে আমরা আমাদের কিন্তু প্যারেন্টস এর কাছেও কিন্তু এই শেয়ার গুলোতে আমরা কখনো যাই না। তো ওটাই যাচ্ছিলাম। তো দেখা যাচ্ছে যে আমি যদি ইনকাম, আমার টোটাল ইনকাম কতটুকু, এক্সাক্ট ইনকাম যেটা, সেটা আমি কারোর সাথে শেয়ার করছি না, কোনোভাবেই শেয়ার করছি না। তাহলে যখন এটা গভর্নমেন্ট সার্ভে হবে ফর জিডিপি পারপাসেস, অবভিয়াসলি আই উইল নট ডিসক্লোজ ইট প্রপার ইনফরমেশন টু গভর্নমেন্ট, বিকজ ওখানে আরো বেশ কিছু বিষয় চলে আসে, ইনকাম ট্যাক্স এন্ড আদার্স। সো আমরা যেটা করি, এখন ধরলাম যে আমাদের ক্লাসে সাইফ হচ্ছে অনেক রিচ, সাইফ হচ্ছে অনেক রিচ, তার দুই পকেটে 2 লাখ করে টাকা থাকে। এখন সাইফকে যখন আমি ধরেন আমি ওই যে বলছে আমার ক্লাসে জিডিপি ক্যালকুলেশন, আমার ক্লাস থেকে জিডিপি ক্যালকুলেশন করবো। সো সাইফকে জিজ্ঞাসা করলাম যে সাইফ, আপনার ইনকাম অ্যাপ্রোচে আমি যাচ্ছি। সো ফার্স্টে অ্যাজ এ গভর্নমেন্টের পার্ট হিসেবে সাইফকে প্রশ্ন যে সাইফ, আপনি তো সিআর, আপনি আপনার ইনকামটা বলেন। সাইফ বলল, ম্যাডাম আমার তো খুব খারাপ অবস্থা। আমি দেখা যায় যে এত খারাপ অবস্থা ম্যাডাম, এটা আমার না, এটা আমার না, আমার না, নিয়ে যাও, আমি ক্লাস নিচ্ছি। তো বলতেছে যে আমার এত খারাপ অবস্থা, আমি হচ্ছে গিয়ে আমার এত খারাপ অবস্থা ম্যাডাম, আমি হচ্ছে আজকে কালকে কি খাবো সেই চিন্তায় অস্থির হয়ে থাকি। অথচ সাইফের দুই পকেটে কিন্তু 2 লাখ টাকা। ওকে, তো কেন সাইফ আমাকে বলবে না? কারণ সাইফ চিন্তা করছে ম্যাডাম তো গভর্নমেন্টের পার্ট, সো আমি যদি ম্যাডামকে আমার প্রপার ইনফরমেশনটা দিয়ে দিই অ্যাবাউট জিডিপি, সো যেটা সরি অ্যাবাউট মাই ইনকাম, সো দ্যাট যেটা হবে যে আমাকে এই টাকার উপরে কিন্তু ট্যাক্স দিতে হবে। আমি না বলে আমাকে ট্যাক্স দেবে কেন? শুধু শুধু আমি গভর্নমেন্টকে 5,000 টাকা দিব? সাপোজ এটা আমাদের একটা কমন সেন্স, এটা আমাদের সবসময় এটা কাজ করে। ইভেন এবার যখন আমাকে এখন আমি ট্যাক্স রিটার্ন নিয়ে বসে নেই, বিকজ আমার মাথায় এটাই ঢুকেছে যে আমার নিজের ইনকাম, নিজের টাকা পয়সা, আমি এগুলো কেন গভর্নমেন্টকে দেবো? ট্যাক্স রিটার্ন নিয়ে বসতে আমার খুব কষ্ট হচ্ছে, যদি আমাকে দিতে হবে, অলরেডি আবার ট্যাক্স দেওয়া শেষ, জাস্ট হচ্ছে রিটার্ন সাবমিশনে আমার যেতে হবে, তো আমাকে এটা দিতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে সবসময়ই কাজ করে। আমরা দেখা যায় যে প্রপারলি বিষয়গুলোকে অ্যাভয়েড করে যেতে চাই, তো এই অ্যাভয়েডের বিষয়টা এখান থেকেই আসে। সো এবার আসি, সেটা হচ্ছে গিয়ে যে এবার আসি যে তাহলে আমি ইনকাম অ্যাপ্রোচে আমি দেখুন যেখানে একটা লুপ হোল থাকলো, যে আমি সহজে কারো কাছ থেকে ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে পারবো না। আপনি ঠিক একইভাবে আপনার হয়তো পাচ্ছেন সাইফ ছেলে বলে সাইফ হচ্ছে গিয়ে ইয়া করবে না, আপনার ইনকামটা বলবে না। এবার আসি ধরেন আপন এক জায়গায় জব করে, আপন ওর আপনি বলবেন ম্যাডাম ওর ব্যাংকের স্টেটমেন্ট দেখলে আপনি হচ্ছেন গিয়ে ওখান থেকে ওর ইয়াটা ইনকাম অ্যাপ্রোচ থেকে আপনি ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। আপন কি করলো, আপন ওই কোম্পানির অ্যাকাউন্টসে চলে গেল, যে অ্যাকাউন্টস ম্যানেজারকে বললো যে দেখেন ভাই, আপনি যদি আমাকে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করেন, আমার অনেক বেশি টাকা হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স চলে আসে, আপনি আমাকে হ্যান্ড ক্যাশ দেন, হাতে হাতে টাকা দেন, তাহলে কিছু ট্যাক্সও ফাঁকে আপনিও যেমন দিতে পারবেন আমিও দিতে পারবো। সব বিষয়টা কিন্তু অনেকটা ক্ষেত্রে এরকম হয়ে দাঁড়ায়। এবার আসি, সাইফের পকেটে যদি 2 লাখ টাকা থাকে, যত যাই হোক, আপনি কি আপনার এক্সপেন্ডিচার কমাতে পারবেন? আপনি দেখবেন যে আমাদের ইনকাম যেমন, আমাদের কিন্তু লাইফস্টাইল ওটার উপরে ডিপেন্ড করে। আপনার যখন ইনকাম হাই থাকবে তখন কিন্তু আপনি কেএফসি চিকেনই খাবেন, আর যখন আপনার ইনকাম লো থাকবে তখন কিন্তু আমাদের যে রোড সাইডে 15 টাকায় চিকেন পাওয়া যায় সেটাই আমরা কিনে খাবো। বা আপনার যখন ইনকাম হাই থাকবে তখনই কিন্তু আপনি ভালো কোনো সুপার শপ থেকে, ইয়োলো থেকে হোক, পেক্সটেক্স থেকে হোক, আড়ং থেকে হোক ড্রেস কিনে পরবেন। আপনার যখন ইনকাম কম থাকবে তখনই কিন্তু আপনি নিউ মার্কেটের উল্টা পাশ থেকে টি শার্ট কিনে পরবেন। বিষয়টা কিন্তু অনেকটা এরকম হয়। আমার কথার সাথে এগ্রি না করলে নিজের দিকে একটু তাকায় দেখেন, না আপনার ম্যাম, ইনকাম, ফুললি এগ্রি। আপনার ইনকাম যেরকম হবে, আপনি যেমনই হোক না কেন, আপনার লাইফস্টাইল, আপনার লিভিং স্ট্যান্ডার্ডটা কিন্তু ওটা রিপ্রেজেন্ট করে। আপনি বলতে পারেন ম্যাডাম এই কিপটা হইতে পারে, হ্যাঁ কিপটা মিতবাই ওটা অন্য বিষয়, কিন্তু তাই বলে যে আপনার পকেটে কোটি টাকা আপনি রাস্তায় শুয়ে থাকবেন সেরকম কিন্তু ঘটনা ঘটবে না।
আমি বলতে চাচ্ছি এটা, হ্যাঁ হয়তো কোটি টাকা আপনার আপনার হয়তো বাড়ি ধারায় ট্রিপ্লেক্স ফ্ল্যাট নিয়ে থাকার কথা, আপনি হয়তো ওরকম ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট না বানায় আপনি হয়তো বাড়ি ধারে একটা সিঙ্গেল ফ্ল্যাট নিয়ে থাকেন, কিন্তু ফ্ল্যাট নিয়ে কিন্তু থাকবেন, আমি ওটা বলতে চাচ্ছি। আপনার লিভিং স্ট্যান্ডার্ড ওই কারণ বাজারে যে আপনি বসে থাকবেন না রাস্তার পাশে, এরকম হবে না। So mainly whatever happens our expenditure depends on our income. So আমি যদি একটু ঘুরিয়ে আসি, অর্থাৎ আমি কি করলাম, আমি তো জানি সাইফ আমাকে বলবে না যে ওর দুই পকেটে 2 লাখ টাকা, সো আমি কি করলাম সাইফের এক্সপেন্ডিচার নোটিস করা শুরু করলাম। আমি দেখলাম সাইফ ইউনিভার্সিটি আসে পার্সোনাল কারে করে, তার মানে ওর কার এফোর্ড করার অ্যাবিলিটি আছে। তারপরে দেখলাম সাইফ লাঞ্চ করতে যায় হচ্ছে ধরেন কোথায় ইউনিভার্সিটির কাছে ডিএসএস এ, হ্যাঁ প্রতিদিন ডিএসএস এ যেয়ে সে লাঞ্চ করে আসে, তার মানে ওটাও এফোর্ড করা তার অ্যাবিলিটি আছে। তারপরে দেখলাম সাইফের হাতে একটা রোলেক্স এর ঘড়ি, তার মানে কি ওই ঘড়িটাও এফোর্ড করার ওনার অ্যাবিলিটি আছে। তো এতগুলো কথা বললাম যে এটার মানে হচ্ছে দাঁড়াচ্ছে এরকম যে যখন আপনি ইনকাম করবেন আপনার এক্সপেন্ডিচারটা কিন্তু ওই আপনার ইনকামের উপরে ডিপেন্ড করবে, আপনার ইনকামটা যেমন থাকবে ওই ইনকামের উপর আপনার এক্সপেন্ডিচার ডিপেন্ড করে। So, আমি জিডিপি ক্যালকুলেশনের সময় ইনকাম বাদ দিলাম, এক্সপেন্ডিচারে যাই, তাহলে যেটা হবে যে আমি যা ইনকাম করছি সেটার উপর বেসিসে আমার কিন্তু হচ্ছে কি এক্সপেন্ডিচারটা আমার চলে আসলো। যে আমি যদি এক্সপেন্ডিচার থেকেই আমি হিসেব করতে থাকি তাহলে তো একটা দেশের জিডিপি আমি পেয়ে যাচ্ছি, কারণ ইনকামটার উপরেই তো এক্সপেন্ডিচার ডিপেন্ড করছে, যা যা ইনকাম করবো সেটুকুই তো খরচ করবো, এর বাইরে তো আর খরচ করতে পারবো না। সো দ্যাটস ওয়াই জিডিপি ইজ ক্যালকুলেটেড ফ্রম দা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। ডিরেক্টলি আমরা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ থেকে এটা ক্যালকুলেশন করি এবং দেয়ার আর 4 কম্পোনেন্টস আন্ডার ইট। এটাতেও 4টা কম্পোনেন্টস আমরা পাবো, এই যে সিআই, জি এন্ড এনএক্স। এনএক্স টাকে এই যে এইভাবে আমরা শর্টকাটে লিখি এক্স মাইনাস এম হুইচ ইজ কল্ড নেট এক্সপোর্ট। এগুলো সব এখানে বলা আছে, আমি অন্য কোথাও থেকে বলছি না, কোনো বাইবেল থেকে বলছি না, কিছু না, সব আপনার এই যে পার্কিনের বই, এই বই আমিও পড়েছি, এখান থেকেই বলছি। এখানে খুব জিনিসটা খুব সুন্দর ভাবে কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করা আছে এবং কিভাবে এটা ক্যালকুলেশন করা হয় সেটা বলা আছে। এই ছবিটা আঁকতে বলেছে বিকজ আমি এই প্রশ্নটা করি, এটা একটা ব্রড কোশ্চেন এবং এই কোশ্চেন করা মানে হচ্ছে কি ছবিটা এঁকে অ্যান্সারটা করতে হয়, এই জন্য এই ছবিটাও আঁকতে বলেছিলাম। ওকে, সো দিস red line shows the consumption expenditure approach, total expenditure actually from the different part, and this blue line it shows the income, that means the total income from different part. So again there are two decision making unit, one is household, another one is farm, and two types of market. One is market for factors of production and one market is market for goods and services. And though we আমরা যেহেতু ম্যাক্রো বেসিসে আছে, এখন মাইক্রো বেসিসে চিন্তা করতে পারছি না, দ্যাটস ওয়াই এখানে আমরা গভর্নমেন্টকে আর একটা ডিসিশন মেকিং ইউনিটে নিয়ে আসলাম এবং আমরা একটা যেহেতু ম্যাক্রোতে, তার মানে হচ্ছে কি আমরা তো একা আমাদের ইকোনমি নিয়ে বসে থাকতে পারবো না, আমাদের ইকোনমি ইম্প্যাক্টটা হচ্ছে কি অন্যান্য কম্পোনেন্টের উপরও পড়বে, অন্যান্য বিষয়ের উপরও পড়বে। সো সেখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডও চলে আসে, সো এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যানাদার কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। ওকে, সো এখানে প্রথমে আসি হোয়াট ইজ সি। সি মিনস দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার, যে সি থেকে নামটা থেকেই বুঝতে পারবেন কনজাম্পশন এক্সপেন্ডিচার বাই দ্য টোটাল হাউসহোল্ড। এখানে আমরা ইন্ডিভিজুয়ালি হিসেব করব না, এখানে হাউসহোল্ড বলতে বাংলাদেশ, ধরেন বাংলাদেশে বেসিসে ক্যালকুলেশন করছি। So the all household belong to Bangladesh, they will be under this household portion. All farm, that means all producer will be in the farm, government will be in the government portion. The goods and services which sells in the factors market, they will be on the factor market, and the goods and services which sells in the good market, they will be on this market. And the rest of the world, that means the except Bangladesh, the rest of the calculation from the rest of the world will be here. Okay, so C means here the consumption expenditure, which means the total consumption expenditure by the household of Bangladesh. বাংলাদেশে যত হাউসহোল্ড আছে, আমার হাউসহোল্ড, আপনারটা হোক, সাইফের হোক, কেয়ার হোক, আপনের হোক, তারপর সুম্পার হোক, আমার ক্লাসে যত স্টুডেন্ট আছে সবার যে হাউসহোল্ডটা আছে, সবার যে বাসায় যে খরচটা হচ্ছে, এই খরচটা হচ্ছে কি কনজাম্পশন এক্সপেন্ডিচারে আসতে পারে। হ্যান্ড প্রশ্ন হলো ম্যাডাম এখানে আমি ধরেন ইয়া কিনছি, বাসার জন্য গ্রোসারি কিনছি, ওটাও আসতে পারবে? হ্যাঁ,
আবার আপনি হাউস রেন্ট দিচ্ছেন সেটাও আসবে, আপনি ট্রান্সপোর্ট কস্ট করছেন সেটাও আসবে, আপনি কোনো অকেশনে কস্টিং আছে সেগুলো সব। অর্থাৎ আপনার একটা ফ্যামিলি, একটা হাউস হোল্ড চলতে গেলে যে বেঁচে থাকার জন্য যে কনজাম্পশনটা তারা করে, সেটা যে খরচ, এই পুরোটাই এখানে আসবে। Okay, second component is I. I means investment. Investment, এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে that could be done by total investment that could be done by the হাউসহোল্ড অর ফার্ম। আমার ফার্মের ইনভেস্টমেন্টও এখানে আসতে পারে, আবার হাউসহোল্ড যারা আছে, অর্থাৎ আমরা যারা হচ্ছে গিয়ে ওই যে বললাম যে আমরা একটা ইউনিট বিলং করি, সে তাদের ইনভেস্টমেন্টও কিন্তু এখানে আসতে পারে। আচ্ছা, জি মিনস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্টেরও কিন্তু সার্ভাইভ করার জন্য কিছু এক্সপেন্ডিচার থাকে। গভর্নমেন্ট যখন সার্ভাইভ করতে চায় বা গভর্নমেন্টের কিন্তু কিছু গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করতে হয়। সে ফর এক্সাম্পল আমাদের গভর্নমেন্ট পদ্মা সেতু বানাচ্ছে, পদ্মা সেতু বানাতে গিয়ে গভর্নমেন্টের লেবার লাগছে না? পদ্মা সেতু এমনি তৈরি হয়ে যাবে, কিছু লেবার লাগবে, র ম্যাটেরিয়ালস, যে বলতেছে কি বিএসআরএম স্টিল দিয়ে হচ্ছে গিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, তো স্টিল তো পারচেজ করে নিয়ে আসতে হচ্ছে। তো গভর্নমেন্ট, আবার ধরেন গভর্নমেন্টের যে এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হয়, তাদের জন্য হাউস মেড করতে হয়, তাদের জন্য হচ্ছে গিয়ে গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করতে, তো গভর্নমেন্টেরও কিন্তু এক্সপেন্ডিচার থাকে চলার জন্য। সো এটা হচ্ছে কি জিতে পড়ে যাবে, the government expenditure by the government, that means total expenditure by the government, সেটা জি এর মধ্যে আসবে। and the last one is nx। এটাকে আমরা সাধারণত, আমি একটু লিখে দেখাচ্ছি, এটাকে আমরা সাধারণত লিখতাম হচ্ছে nx, ক্যাপিটাল N and ক্যাপিটাল X, nx, যেটাকে আমরা বলে থাকি নেট এক্সপোর্ট। এটাকে পরবর্তীতে ভেঙে আমরা লিখি হচ্ছে x minus m, where x is where x means export and m means import. So net export বলতে বোঝাচ্ছে হচ্ছে কি টোটাল, যে আপনি এক্সপোর্ট থেকে ইম্পোর্ট, অর্থাৎ export means when you are selling anything which is produced domestically but you sell it on abroad, that's called export. And import mean when you purchase anything from abroad. সো আমি যদি বাংলাদেশে তৈরি গার্মেন্টস প্রোডাক্ট বাইরে সেল করি, এটাকে আমরা বলবো এক্সপোর্ট। আর আমি যখন ইন্ডিয়া থেকে বা ইউএসএ থেকে বা চায়না থেকে যখন হচ্ছে গিয়ে সাপোজ চকলেট কিনে নিয়ে আসলাম, বা আইসক্রিম কিনে নিয়ে আসলাম, বা ড্রেস কিনে নিয়ে আসলাম, বা ফুড প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, ক্লোথ কিনে নিয়ে আসলাম, ওটাকে আমি বলবো হচ্ছে কি ইম্পোর্ট। অর্থাৎ আমি দেশের তৈরি পণ্য বাইরে সেল করাকে আমি বলছি এক্সপোর্ট, এন্ড বাইরের প্রোডাক্ট আমি যখন পারচেস করছি সেটাকে আমি বলছি ইম্পোর্ট। আচ্ছা, এখানে একটা কমন কোশ্চেন হয়, ম্যাডাম আমি থাইল্যান্ড বেড়াতে গেলাম, ওখান থেকে অনেক কিছু পারচেস করেছি, then I came to Bangladesh and sell it to others, তো এটাকে আপনি কি বলবেন, এক্সপোর্ট আর ইম্পোর্ট? এটাও ইম্পোর্ট, বিকজ আমি থাইল্যান্ডে যে কিনে নিয়ে আসি আর বাংলাদেশে বসে থাইল্যান্ডের প্রোডাক্ট কিনি, ওটা থাইল্যান্ডের প্রোডাক্ট, ওটা বাংলাদেশের তৈরি প্রোডাক্ট না। Am I clear to you? So that will be your export, sorry, import. এখন আপনি বললেন যে and ম্যাডাম আমি যদি ইউএসএ তে বসে বাংলাদেশের প্রোডাক্ট কিনলাম, তাহলে কি এটা আমি ইম্পোর্ট বলতে পারবো? না, তখন এটা ইম্পোর্ট বলতে পারবে না, কারণ ইউএসএ তে বসে আপনি বাংলাদেশের প্রোডাক্ট কিনছেন, মানে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশ থেকে ইউএসএ এর ইকোনমিতে এন্টার করে ফেললো, ইউএসএ এর ইকোনমিতে এন্টার করলো, এত শব্দ কেন, ইউএস এর ইকোনমিতে এন্টার করে ফেললো এবং ওখানে সেটা হচ্ছে কি সেল হলো। তো ওইটা কিন্তু অলরেডি আপনি ডিরেক্টলি না, ওখানে কোনো একটা ইউএস এর পার্সন কিন্তু ওটা পারচেস করে নিয়ে গেছে, ওখান থেকে আপনি পারচেস করছেন, তো ওইটাকে হচ্ছে কি আপনি কিন্তু এক্সপোর্ট বলবেন, ওটাকে আমি কিন্তু এক্সপোর্টই বলবো। এবং কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আবার এখন এমন হলো যে ম্যাডাম আমি আমার পার্সোনাল ইউজেস এর জন্য বাংলাদেশ থেকে কিনলাম, কিনে আমি চলে গেলাম ইউএসএ, এটা কি এক্সপোর্ট হবে? না, ওটা তো আপনি ওখানে ব্যবসায়িক পারপাসে ইউজ করছেন, তো ওটাকে আমি কিন্তু এখানে এক্সপোর্ট হিসেবে আনতে পারবো না। সো এই চারটা কম্পোনেন্ট যদি আমরা একসাথে সাম আপ করি, দেন উই উইল ফাইন্ড আউট দ্য টোটাল জিডিপি অফ এ কান্ট্রি। দ্যাট মিন্স আমি যদি একটা কান্ট্রির টোটাল জিডিপিটাকে ফাইন্ড আউট করতে চাই, আমি টোটাল জিডিপিটাকে এখানে ওয়াই দিয়ে মেনশন করেছে, আপনার বইয়ে ওয়াই দিয়ে দেখিয়েছে, তাই আমি ওয়াই দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি কোনো কারণে টোটাল জিডিপিটাকে ফাইন্ড আউট করতে চাই, সো দ্যাট আমি যখনই হচ্ছে গিয়ে আমি এই চারটা কম্পোনেন্ট হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, রাতে বলেন ম্যাডাম এনএক্স টাকে তো ভেঙে রাখা যায়, অবভিয়াসলি আমি এটাকে ভেঙেই লিখবো। সো ফাইনালি এটা দেখতে দাঁড়াবে এরকম, সি প্লাস আই প্লাস জি
প্লাস এন এক্স টাকে ভাঙলে যেতে হয় হচ্ছে এক্স মাইনাস এন। আমি এই চারটা কম্পোনেন্টটাকে যখন সাম আপ করবো উই উইল ফাইন্ড আউট দ্য টোটাল জিডিপি অফ এ কান্ট্রি বাই দ্য এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। সো এখন তো বললে হলো না, এখন দেখাতে হবে যে কিভাবে, এটা একটা ফ্লোর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে এটা আসলেই আমার হচ্ছে কি কাজ করে। আমি এটা এখন দেখবো। আচ্ছা, এটা আনপিন করে দেই, এটা পিন হয়ে গেছে। তো এটা আমরা হচ্ছে কি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি এক্সপেন্ডিচারের অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিন্তু এটাকে ক্যালকুলেশন করে থাকি। সো এখানে আমরা যেটা দেখছি যে প্রথমে এই যে বললাম ডিসিশন মেকিং ইউনিট, তো আমরা ওই সেম থিং, টু সার্ভাইভ ইন দ্য সোসাইটি উই নিড গুডস এন্ড সার্ভিসেস, so we purchases goods and services from the goods market. So when we purchase goods and services from goods market, obviously we have to spend money. That means our consumption expenditure, that flow will go from household to market here. So এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে রেড লাইনটা গুড মার্কেটে চলে গেল। ওকে, দেন আমরা যে ইনকামটা করি সেই ইনকামটার এই যে কনজাম্পশন যেটা, সেটা কিন্তু হচ্ছে গিয়ে এই যে এখানে গুড মার্কেটে কারা সেল করতে আসে, অবভিয়াসলি দ্য সেলার। সো when I spend my incomes over there, that consumption expenditure through the income, it will go to the ফার্ম। সো এই জন্য দেখা যাচ্ছে যে দেন গুডস মার্কেট থেকে এই সি এর টা কিন্তু ফার্মের কাছে চলে যাচ্ছে, বিকজ ওরা হচ্ছে সেলার এবং ওরা এই মানিটা ওদের কাছে চলে যাবে। ওকে, দেন আমাদের আসলে হচ্ছে কি ইনভেস্টমেন্ট। অবভিয়াসলি ফার্ম যেটা হয় যে ওরা যে ইনকামটা অর্থাৎ কনজাম্পশন থেকে ওরা ইনকাম করে ফেললো, তো এখান থেকে হচ্ছে ওদের কিন্তু ইনভেস্টমেন্ট করা দরকার হয়। কারণ একটা ফার্ম যখন চলছে তখন তো বারবার র ম্যাটেরিয়ালস পারচেস করতে হয়, নিউ মেশিনারিজ ইকুইপমেন্ট পারচেস করতে হয়, ফার্মটাকে বড় করতে হয়। তো সেখানে কিন্তু রি ইনভেস্টমেন্টের বিষয় থাকে। সো এই কারণে দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্ট এটার একটা ফ্লো কিন্তু গুডস মার্কেটের দিকে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে গুডস মার্কেটে কেন যাচ্ছে? ওই যে আমি বললাম র ম্যাটেরিয়ালস পারচেস করব, তো সেটা তো আমি গুড মার্কেট থেকে নিয়ে আসবো। বা আমি হচ্ছে গিয়ে নিউ কোনো মেশিনারিজ ইকুইপমেন্ট, ওই মেশিনটা কিন্তু ইটসেলফ এ ফিনিশ প্রোডাক্ট। সো ওই যে লাস্ট ক্লাসে যে ইন্টারমিডিয়েট ফিনিশ প্রোডাক্ট, এটা নিয়ে আমাদের কথা ছিল। সো ওইটা তো মেশিনটাই তো ইটসেলফ এ ফিনিশ প্রোডাক্ট, তাহলে তো আমি আবার গুড মার্কেট যাবো ফিনিশ প্রোডাক্ট পারচেস করতে। তো এই কারণে এই ইনভেস্টমেন্টটা এটা হচ্ছে গিয়ে একটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি গুড মার্কেটের দিকে গেছে ফ্রম দ্য ফার্ম। আবার যেটা হচ্ছে যে গুড মার্কেট থেকে আরেকটা ইনভেস্টমেন্ট, এটা আবার কেন ঘুরে ফার্মের কাছে আসে? বিকজ ওই যে আমি ধরেন আমি কার প্রডিউসার, আমি কারের জন্য ফিনিশ প্রোডাক্ট হিসেবে ধরেন কারের বডি, তারপরে টায়ার, আদার্স কিনে নিয়ে আসছি গুড মার্কেট থেকে। তো ওটাকে আরেকটা ফার্মে সেলিং প্রোডাক্ট না, সেল করছে না? তাহলে সেটা কি হবে? সো ওই আমার ইনভেস্টমেন্ট, আমি একটা ফার্ম থেকে ইনভেস্টমেন্ট করে গুড মার্কেটে নিচ্ছি, কিন্তু ওই টাকাটা কিন্তু আবার আরেকটা ফার্মের কাছে চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ অ্যানাদার investment row, red line, which comes from the good market to farm. Okay, then government expenditure. Obviously, to survive in modern economy, government have to spend something. Government have to spend it through the salary purposes, purchasing raw materials, maintenance the defense, maintenance the administrative body. So for all purposes, government need to purchase some goods and services. So that's why the government expenditure indicator, which is G, it comes from the government portion and it goes to the good market. Then this G will go to the farm. Why? Because একইভাবে in good market the farm is the seller and government is the buyer. So যে সেল করছে সেই তো টাকাটা তার কাছে চলে যাবে, মানে এক্সপেন্ডিচারটা তার কাছে চলে গেল। ওকে, তাও এখন আমার তারপরে আমি এই মার্কেটটা দিয়ে আমার হচ্ছে না, হাউস হোল্ডেরও হচ্ছে না, গভর্নমেন্টেরও হচ্ছে না, ফার্মেরও হচ্ছে না। তখন আমরা কি করি? উই উইল গো টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। যেমন আমাদের দেশে এখন পেঁয়াজের ঘাটতি, আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ পারচেস করে নিয়ে আসি, আলুর ঘাটতি হলে আলু পারচেস করে নিয়ে আসি, বিষয়গুলো অনেকটা এরকম দাঁড়াবে। সো যখনই হচ্ছে কি আমার পারচেজ আমি করতে পারবো না, আই উইল গো টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আমি যখন চলে যাব, তখন যেটা হবে ওই যে নেট এক্সপোর্ট হবে, আইদার এক্সপোর্ট করবো অথবা ইম্পোর্ট করবো। হ্যাঁ, আমি এক্সপোর্টও করতে পারি, আমার এক্সেস প্রোডাক্টও থাকতে পারে, যাই করি না কেন সেটা তো গুড মার্কেট থেকে আসবে, ফ্যাক্টরি মার্কেট থেকে তো আসবে না। সরি। তো আমার যেটা হবে যে আমি যে এক্সেস আমার যে প্রোডাক্ট ছিল, আমার যদি কোনো এক্সেস প্রোডাক্ট লাগে সেটা আমি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে আসবে, এন্ড অ্যাজ এ ফর্ম অফ নেট এক্সপোর্ট এটা কিন্তু গুড মার্কেটে আসবে। এখন গুড মার্কেটে আসার পরে আমি
রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যে আর্নটা করলাম এটা কি হাউস হোল্ডের কাছে যাবে? অবভিয়াসলি না, কারণ আমি তো এখানে সেলার না। গভর্নমেন্টের কাছে যাবে? তার কাছেও না, কারণ গভর্নমেন্টও এখানে সেলার না, তারা সেলার কে? ফার্ম। সো এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকেও যে আর্নিংটা হবে সেটাও কিন্তু ফার্মের কাছে চলে যাবে। সো এই একইভাবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে এক্স মাইনাস এম এটা কিন্তু থ্রু দ্য রেড ডটেড লাইন আমরা এটা দেখলাম ফার্মের কাছে চলে গেল। তাহলে দেখেন তো এই যে আমরা রেড লাইন গুলোকে যেটাকে বললাম এটুকু কি আমাদের টোটাল এক্সপেন্ডিচার না? এর বাইরে কি কোনো এক্সপেন্ডিচার আছে আমাদের? একটু হিসাব করে দেখেন তো, নাই কিন্তু। এবং এই এক্সপেন্ডিচার গুলোকে যদি আমি সাম আপ করি, কথা বলবেন, হ্যাঁ আমার ক্লাসে কথা বলে কোনো সমস্যা না। সো এই এক্সপেন্ডিচার গুলোকে যদি সাম আপ করি, দেখেন তো এর বাইরে কিন্তু কোনো এক্সপেন্ডিচার আমরা খুঁজে পাচ্ছি না। সো এই এক্সপেন্ডিচার গুলোকে যদি সাম আপ করি তাহলে একটা কান্ট্রির টোটাল এক্সপেন্ডিচার খুঁজে বের করা সম্ভব না। আর একটা কান্ট্রির টোটাল এক্সপেন্ডিচার যদি আমি বের করতে পারি, হুইচ মিনস এইটুকুই তো আমার কেনার অ্যাবিলিটি আছে, মানে এইটুকুই ইনকামই তো আমার পকেটে ছিল, এর বাইরে তো ছিল না। তাহলে এখান থেকে কি আমি আমার টোটাল জিডিপিটা ক্যালকুলেশন করতে পারি না? দ্যাটস ওয়াই আমরা সাধারণত এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ থেকে টোটাল জিডিপিটাই ক্যালকুলেশন করে থাকি। Now there is another point. ম্যাডাম এই লেফট সাইডের ব্লু লাইনটাকে, লেফট সাইডের ব্লু লাইনটা আপনাকে আসলে ইনকাম অ্যাপ্রোচটাকে দেখাচ্ছে, which is এই যে হাউস হোল্ড, এই যে ফার্ম এত ইনকাম করলো, এই ফার্ম তো ইনকাম নিয়ে বসে থাকতে পারবে না। ফার্মে কি সমস্যা হবে? ফার্ম কিন্তু এটা ওই যে বললাম ফ্যাক্টর পারচেস করতে পারে, ল্যান্ড লেবার ক্যাপিটাল, ওই কারণে ফ্যাক্টর মার্কেটে যেতে পারে। অ্যান্ড ইন ফ্যাক্টর মার্কেট হাউস হোল্ড ইজ দ্য বায়ার, সো সেলার, সরি। তো হাউস হোল্ড কিন্তু এই টাকাটা, এই যে ওয়াই মিনস হেয়ার ইনকাম, সো এই টাকাটা কিন্তু এই ফ্যাক্টর মার্কেট থ্রুতে আবার হাউস হোল্ডের কাছে চলে যাবে। দেন আবার হাউস হোল্ড কি করবে? কনজাম্পশন হিসেবে স্পেন্ড করবে, সেই টাকাটাই আবার ফার্মের কাছে যাবে, ফার্ম আইদার রিইনভেস্ট করবে অথবা ফ্যাক্টরস পারচেজ করবে, গভর্নমেন্ট থেকে আসবে, এইভাবে। সো এই যে আমি যে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে যে টোটাল যে এক্সপেন্ডিচার দেখতে পাচ্ছিলাম, সেই টোটাল এক্সপেন্ডিচারটাই কিন্তু আসলে আবার ইনকাম আকারে ফার্মের কাছে চলে আসে, এবং এই ফার্মটা আবার থ্রু ফ্যাক্টরস মার্কেট হাউস হোল্ডের কাছে যায়, আবার হাউস হোল্ড সেটাকে পারচেস করে গুডস মার্কেটের থ্রুতে ফার্মের কাছে, এইভাবে এটা একটা সার্কুলার ফ্লোর মতো করে থাকে। এই কারণে যখন আমি এই যে ফর্মুলাটা লিখেছিলাম, দেখেন এখানে আমি ওয়াই ইকুয়াল টু লিখেছিলাম, বিকজ হেয়ার ওয়াই মিনস ইনকাম। সো এই জন্য যখন আমি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচেই যাই আর ইনকাম অ্যাপ্রোচেই যাই, অ্যাকচুয়ালি জিডিপি ইজ ইকুয়াল টু আইদার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ অর ইনকাম, টোটাল এক্সপেন্ডিচার অর টোটাল ইনকাম। সো এই জন্য আমি এই y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস টি প্লাস এনএক্স এইভাবে লিখেছি। আচ্ছা এখন আমি কোশ্চেন নিব। সাইফ ফার্স্টে হ্যান্ড রেজ করেছেন, বলেন। না, আমরা তো জানি কোনো একটা জায়গায় হচ্ছে কোনো আমরা যখন কোনো কিছু এক্সপেন্ড করি যা হুম বলা যায়, বা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে গভর্নমেন্ট হচ্ছে একটা ইনভেস্ট করতেছে ধরতে গেলে গুড মার্কেটসে, হ্যাঁ, এক্ষেত্রে গভর্নমেন্টের যে ইনকামটা আছে সেটার কি কোনো ফ্লো চার্টের নাই, বা এটা কি দেখানো যায় না? আমি একটা কোশ্চেনটা না বুঝতে পারছি না সাইফ, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের উপরে কি আমার কোনো কিছু ডিপেন্ড করছে কিনা এরকম প্রশ্নটা করছেন? আমার ইনভেস্টমেন্ট ডিসিশন কাইন্ডস অফ ম্যান, যে গভর্নমেন্ট তো এই জায়গায় ইনভেস্ট করতেছে, লাইক এই যে গুডস মার্কেটসে কোনো কিছু এক্সপেন্ড করা, তো মানে হচ্ছে ওখান থেকে কিছু পাওয়ার জন্যই। হুম 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 আচ্ছা আমি আমি এই যেটুকু ক্ষেত্রে বুঝি, আমি কোশ্চেনটা ধরতে পারছি না, মানে আপনি আসলে কি মিন করছেন আমি হয়তো বুঝতে পারছি না। আমি যতটুকু বুঝলাম সেখান থেকে একটু অ্যান্সার করি। এখানে যেটা হয় যে গভর্নমেন্ট, অবভিয়াসলি গভর্নমেন্ট তো প্রথম অবশ্যই গভর্নমেন্টের স্বার্থ থাকে। গভর্নমেন্ট প্রথমেই চিন্তা করে যে আমাকে কোনো একটা ভাবে নতুন ভাবে ইলেক্টেড হতে হবে। তো নতুন ভাবে যদি আপনি ইলেক্টেড হতে চান, আপনি যদি পচা গভর্নমেন্ট হন, আপনি আপনার জনগণের জন্য কোনোভাবেই কোনো কাজ করেন না, তাহলে কি জনগণ তার আপনাকে ভোট দিবে না। সো ওই বেসিসে হলেও কিন্তু গভর্নমেন্ট আপনাকে মানে গভর্নমেন্ট যেটা করবে যে আপনার জন্য কিন্তু কিছু হলেও ইনভেস্টমেন্ট, মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলে কিন্তু একটা বিষয় এখানে আসা শুরু করবে। ওকে, সো এরপরে আসি আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন। আমার সেকেন্ড যে কোশ্চেনটা মনে হয়েছে আপনি করতে চেয়েছেন যে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন কোনোভাবে গভর্নমেন্ট দ্বারা হচ্ছে গিয়ে মানে ওটাকে কি বলা যায়, ইনফ্লুয়েন্স হবে কিনা। অবভিয়াসলি নর্মালি দেখা যায় যে গভর্নমেন্ট যে যে সেক্টরে ইনভেস্ট করে আমরা ওই সেক্টর গুলো কিন্তু ডেভেলপ হয়ে যায়, তখন কিন্তু আমরা ইনভেস্টমেন্টে ওখানে যেতে পছন্দ করি। সে ফর এক্সাম্পল আমরা যখন হচ্ছে গিয়ে সরি আমরা যখন হচ্ছে গিয়ে ধরেন আমাকে যদি বলা হয়, এখন কিন্তু আমি বলবো যে আমাকে আমাকে একটা ফ্যাক্টরি বিল্ড করতে বললে আমি কিন্তু চলে যাবো, আমি অনেকবার বলেছি যে আমি কিন্তু চলে যাব হচ্ছে গিয়ে ওই যে মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ওই পয়েন্টের ওইদিকে আমি হচ্ছে কি ফ্যাক্টরি বিল্ড করতে যাবো। বিকজ
ওইদিকে এখন ফ্যাক্টরি গুলো, ওইদিকে রোডস এন্ড হাইওয়ে হচ্ছে এখন বেশ ডেভেলপ, গভর্নমেন্ট যেহেতু বানাচ্ছে ওগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমার আমার দেখা যাবে যে গাজীপুরে বা শ্রীপুর, ঢাকার আশেপাশে যে এরিয়া গুলো আছে ওখান থেকে আমার বানাতে যতটা না স্পেন্ড হবে, আমি মানে ওখানে আমার একটা ফ্যাক্টরি বিল্ড করে আমার যে পরিমাণ কস্টিং দেখা দিবে, দেখা যাবে যে আমি যদি এই এরিয়া গুলোতে বানাই আমার দেখা যাবে যে ওরকম কিন্তু কোনো কস্টিংই থাকবে না। সো আমি কিন্তু চাবো, আমি নিজেও ইটসেলফে আমি দেখবো যে আমি এই শুধু এক পদ্মা সেতু প্রকল্পের জন্য আমি কিন্তু এই যে বলছে যে মাওয়া বা আদার্স এই জায়গাগুলোতে কিন্তু আমি ফ্যাক্টরি বিল্ড করতে যাবো। এখন গভর্নমেন্ট এটা জানে যে গভর্নমেন্ট যে, কারণ গভর্নমেন্ট আমাকে রোড বানাই দিবে, রোড তো আমার পক্ষে বানানো সম্ভব না। গভর্নমেন্ট আমাকে হচ্ছে গিয়ে হাইওয়ে ফ্যাসিলিটিস দিবে, যেটা আমার পক্ষে বানানো সম্ভব না। গভর্নমেন্ট হচ্ছে গিয়ে এরিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমি ওভারঅল ডেভেলপমেন্ট, যে আমি একটা জায়গায় যে বেসিক শিল্প, আমরা কেন ইপিজেড বা শিল্প নগরী গুলোতে ফ্যাক্টরি বিল্ড আপ করি, কারণ গভর্নমেন্ট ওটা আমাদের জন্য বিল্ড করে দেয়। ওইখানে কিন্তু আমার কোনো ইনভেস্টমেন্ট বা আমার কোনো প্রবলেম থাকে না। ওই কারণে কিন্তু আমরা হচ্ছে গিয়ে আহ ওইখান থেকে মানে ওইসব জায়গায় ইনভেস্টমেন্টে যেতে চাই। তো এটা অবশ্যই ডিপেন্ড করবে যে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন অবভিয়াসলি ডিপেন্ডস অন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট কোথায় করছে সেখানে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করতে যাবো, এটা এটা কাজ করবে, সবসময়ই করে। আচ্ছা, এরপরে আসি যে আমি যেটা বললাম এখান থেকে প্রশ্নটা কিভাবে করে, আমি তো বলেছি যে রিভিউ কোশ্চেন দেওয়া থাকে। এছাড়া দাঁড়ান একটু ক্লিয়ার করে নিই। তো রিভিউ কোশ্চেন দেওয়া থাকে, এছাড়া যে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে যে আমি কথা বললাম, কনজাম্পশন এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আবার ছোট করে বইয়ে আলোচনা করা আছে। তো এখান থেকে বেসিক্যালি আমার পছন্দের কোশ্চেন যেটা, যে সেকেন্ড কোশ্চেন ছিল লাস্ট ক্লাসে আমি দেখাচ্ছিলাম যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আমি যা যা বলেছি পুরো জিনিসটাই এখানে আসলে এক্সপ্লেন করা আছে এইভাবে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, then why the GDP equals expenditure and or income, so এই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে। সো এই যে এইগুলো আপনি কিন্তু এখানে পাবেন, এবং এখানে একটা রিভিউ কোশ্চেন পাবেন। এই রিভিউ কোশ্চেনটাই কিন্তু আমি করছি যে why does GDP equal aggregate expenditure and aggregate income। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে এই কোশ্চেনটাই আমি বলছিলাম যে why does GDP is equal to aggregate expenditure and aggregate income, এই কোশ্চেন অ্যান্সারটাই কিন্তু আমরা করে আসার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা আজকে চলে যাব হচ্ছে কি, তাহলে আমরা জিডিপি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম, ওয়ান্ডারফুল আইডিয়া, দ্যাট ইজ জিডিপি মিন্স দ্য টোটাল the market value of total goods and services produced within a country within a year। আমরা সেটা সম্পর্কে আইডিয়া পেলাম। দেন আমরা আইডিয়া, আচ্ছা আমি স্লাইডে যে ছবিটা দিয়েছি এই ছবিটা ইউজ করবে না, এই ছবিতে একটা ঝামেলা আছে, এই যে এখানে এবিসি দিয়ে দেওয়া ছিল, এই কারণে এটা একটু প্রবলেমেটিক। এই ছবিটা না নিয়ে আপনারা হচ্ছেন গিয়ে বইয়ের ছবিটা ইউজ করে আপনারা হচ্ছেন স্টাডি করবেন। তো দেন এই যে আমি কিন্তু এখানে এটা নিয়ে আলোচনা করেছি যে জিডিপি যে আমরা হচ্ছে কি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ এবং ইনকাম অ্যাপ্রোচ থেকে ক্যালকুলেশন করতে পারি, সেটাই আমরা পড়লাম। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে দ্য টাইপস অফ জিডিপি, যে জিডিপি কে আমরা আসলে কতগুলো ভাগে ভাগ করতে পারি। দোজ আর নট দ্য ইন্ডিকেটর, দোজ উইল বি টাইপস অফ জিডিপি। আমি একটু, যদি আমি স্লাইডটা শেয়ার না করি, স্লাইডের এখানে এডিট করে দেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ফার্স্ট অফ অল, আচ্ছা আজান দিল, তো আমরা হচ্ছে একটু ব্রেকে যাই, কারণ আমার এখানে একটু টাইম নিতে হবে। এটা একটু কন্টিনিউটিও মেনটেন করার বিষয় আছে। আমি জাস্ট হচ্ছে 5 মিনিটস এর একটা ব্রেক দিচ্ছি আপনাদের, ঠিক আছে? যে জাস্ট যারা নামাজ পড়বেন এই 5 মিনিটস এর মধ্যে নামাজ পড়ে আসবেন, ওকে? ঠিক ওকে ম্যাম। এক্স্যাক্টলি 5 মিনিটস পর আমি আসবো। ওকে ম্যাম। ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে না? জি ম্যাম হয়েছে। ওকে, সো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা জিডিপিটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, মানে জিডিপি যে ক্যালকুলেশনটা দেখবো সেটাও দুই ধরনের ক্যালকুলেশনই আমরা দেখে থাকবো। সো ফার্স্ট ওয়ান ইজ নমিনাল জিডিপি। সো ইকোনমিক্সে যখনই নমিনাল ওয়ার্ডটা, এখন থেকে যখনই আপনারা নমিনাল এই ওয়ার্ডটা পড়বেন, দ্যাট মিন্স বুঝে নেবেন যে এটা কারেন্ট মানি ভ্যালুতে হিসেবটা করবে, কারেন্ট মার্কেট প্রাইসে হিসেব করবে, এরকম একটা, যেমন নমিনাল ওয়েজেস, মানে ওয়েজ এন্ড রিয়েল ওয়েজ এরকম বিষয় আসে, হ্যাঁ, বা নমিনাল ইনকাম, রিয়েল ইনকাম, এগুলা খুব বেশি আমরা ইউজ করে থাকি। সো নমিনাল বলা বলতেই বুঝে যে কারেন্ট মার্কেট প্রাইসে আমরা যেটাকে হিসেব করি সেটাকে আমরা নমিনাল
ওয়ার্ডটা দিয়ে বুঝাই। আর যখনই রিয়েল কথাটা আসে, রিয়েলটা আসা মানেই বুঝবেন যে এটার সাথে কোনো একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরে অ্যাডজাস্টমেন্ট হবে। হেয়ার আমরা অ্যাডজাস্ট করব হচ্ছে কি ইনফ্লেশন, ম্যাক্সিমাম কেসে আমরা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্টমেন্ট করে আসি। তো যে কোনো একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর অ্যাডজাস্টমেন্ট হলে তখন সেখানে রিয়েল কথাটা আমরা ইউজ করে থাকি। So first of all, আগে দেখি যে what is nominal GDP. Nominal GDP means in this kind of GDP will be calculated as in current market prices. ওই যে আমি বললাম যে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ দিয়ে আমি জিডিপি ক্যালকুলেশন করব, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ মিন সারা বছর আপনি কি কি কেনাকাটা করবেন। সো এই কেনাটাকেই, সেটা গুডস হোক সার্ভিসেস হোক, সেটার কারেন্ট মার্কেট প্রাইসে যখন আমি হিসেব করব, দেন টোটাল সাম আপ করব, দেন উই উইল ফাইন্ড আউট দা নমিনাল জিডিপি। এখানে কোনোভাবেই ইনফ্লেশন অর্থাৎ আমার যে মূল্যস্ফীতি অর্থাৎ আরো ডিটেল বলছি, ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, এই ইনফ্লেশন বা ডিফ্লেশন এই ধরনের ইনক্রিজে কোনো যে চেঞ্জেসটা আসবে সেই চেঞ্জেস গুলো নিয়ে আমার এখানে আমার কোনো হেডেক থাকবে না। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে মার্কেট প্রাইস যেটা পাবো অবভিয়াসলি সেটা ইনফ্লেশন ডিফ্লেশনের কারণে চেঞ্জেস হয়ে মার্কেট প্রাইসটা সেটা থাকবে, কিন্তু সেই মার্কেট প্রাইসে আমি জাস্ট কিনবো, অর্থাৎ এখানে কোনো মানে সেখানে জিডিপি ক্যালকুলেশন করব। অর্থাৎ নমিনাল জিডিপি ক্যালকুলেশনের সময় গত বছর কি হলো, আগের বছর কি হলো, কম্প্যারিজনে আমি যাব না, এবং মার্কেট প্রাইস যা এখন মার্কেটে আছে সেই ওয়াইজ আমি জিডিপি ক্যালকুলেশনের সময়, নমিনাল জিডিপি ক্যালকুলেশনের সময় আমি চলে আসবো। সো আরো বোঝাচ্ছি, অর্থাৎ মার্কেট প্রাইস যেটা পাই সেটা কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট থাকে, মানে মার্কেট প্রাইসটা ইনফ্লেশন বা ডিফ্লেশনের জন্য কমে বাড়ে এরকম একটা বিষয় হয়। তো ওইটাই, অর্থাৎ আমি একটা স্পেসিফিক টাইম ধরবো এবং এই স্পেসিফিক টাইমে আমার যে মার্কেট প্রাইস থাকবে সেই মার্কেট প্রাইসে আমি আমার যত এক্সপেন্ডিচার ছিল অর্থাৎ সেটা বা ইনকামও হতে পারে, সেখানে আমি যা প্রোডাক্ট গুডস এন্ড সার্ভিসেস আমি পারচেস করলাম বা প্রডিউস করলাম সেটার টোটাল ভ্যালুটা আমি নমিনাল জিডিপি তে ক্যালকুলেশন করে আসবো। দ্যাট মিনস nominal GDP is calculated in current market price. Okay, then the second type of GDP, আচ্ছা যেহেতু nominal GDP বুঝে গেলাম, এখানে কিন্তু একটু লিখতে হবে। সো আজকে টাইটেল দেন টাইপস অফ জিডিপি দিয়ে হচ্ছে প্রথমে নমিনাল জিডিপিটা লেখেন এবং নমিনাল জিডিপি নিচে লিখে রাখেন যে নমিনাল জিডিপি মিন্স দিস কাইন্ড অফ জিডিপি উইল বি ক্যালকুলেটেড অ্যাজ ইন কারেন্ট মার্কেট প্রাইস, এটুকু লিখে রাখেন না, পরবর্তীতে ভুলে যাবেন। সো এই জিডিপি গুলো আমরা কারেন্ট মার্কেট প্রাইসে ক্যালকুলেট করব, এটাই হচ্ছে বিষয়। এরপরে চলে আসে, ওটা নিচে একটু জায়গা রাখবেন যাতে হচ্ছে কি আমি এটা ফর্মুলাটা লেখার জন্য আপনার কাছে স্পেস থাকে, কারণ আমরা ম্যাথসে যাব। এরপরে চলে যাব হচ্ছে কি রিয়েল জিডিপি। সো আমি যেটা বলছিলাম যে when we use the term real in economics, which means there will be some adjustment of macroeconomic indicator. So here when we calculate the real GDP, we will adjust the inflation rate. Yeah. যখন আমরা জিডিপিটা পাবো, that means when we calculate GDP with the adjustment of inflation rate. Obviously, it's a reflection on the value of goods and services in that economy. Okay, then it will be called the real GDP. And here the comparison will happen. অর্থাৎ আমি যখনই ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টে আসতে যাব তখন কিন্তু আমাকে কম্পারিজন দেখাতে হবে যে এই বছরে আমার রিয়েল জিডিপি, আমার এই বছরের প্রাইস লেভেল ওয়াইজ আমি কিভাবে কিনতে পারছি একই প্রোডাক্ট, গত বছরের প্রাইস লেভেল ওয়াইজ কিভাবে কিনতে পারছি, বা তার আগের সামনের বছরের প্রাইস লেভেল ওয়াইজ কিভাবে কিনতে পারবো, এইভাবে কম্পারিজন গুলো কিন্তু আমার রিয়েল জিডিপিতে আসবে। So basically in nominal GDP we can find out the original scenario of that economy, কি হচ্ছে আমার পারচেজিং পাওয়ারটা, স্পেশালি আমি কতটুকু কেনার ক্ষমতা রাখি, এটা জানাটা খুব দরকারি। এটা আমরা হচ্ছে গিয়ে জানতে পারি না, বাট ইন রিয়েল জিডিপি we can find out the real scenario. That means what happening in that economy easily we can find out, because in from real GDP we can find out your purchasing power priority. Purchasing power priority means the thing you can purchase with your earning. Okay, so the amount of goods and services you can purchase with your earning, so you can find out it using the real GDP. So in maximum cases when we want to find out the real scenario of an economy, we always use the real GDP term. So now let's focus on how to calculate nominal GDP. It's very easy to calculate the nominal GDP.
that is you have to multiply the price and quantity of a specific good and then sum up all over the thing, then you will find out the nominal GDP. So for example, here is an economy where it produces two products. One is rice, another one is wheat. চাল আর গম তৈরি করে। সো এই চাল গমের এই ইকোনমিতে যদি আমি নমিনাল জিডিপি ক্যালকুলেশন করতে চাইতাম, বা ধরেন এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে আচ্ছা এই প্রোডাক্টে যাওয়া দরকার নেই, সো চাল আর গম এই যে তৈরি করছে এই ইকোনমিতে যদি যেতে চাইতাম, তাহলে দেখা যেত যে এই চালের দামটাকে যদি আমি চাল যতটুকু তৈরি হচ্ছে এক বছরে বা যতটুকু কনজিউম করছি বা যতটুকু কিনছি এই একই জিনিস, যে কোনো একটা কোয়ান্টিটি, যে কোনো একটা বেসিস আমরা যেটা আসলাম, সো ওটাকে দিয়ে যদি পুরো প্রাইসটাকে আমি মাল্টিপ্লাই করতাম তাহলে আমরা কিন্তু, এবং একই সাথে গমের যে দামটা আছে সেটার সাথে যতটুকু গম তৈরি হচ্ছে এটাকে যদি মাল্টিপ্লাই করি, দেন দুটোকে সাম আপ করলে আমরা হচ্ছে গিয়ে আমি এই ইকোনমির রিয়েল জিডিপি পেয়ে যাব। সো মেইনলি এইখানে আমরা ফর্মুলাটা এইভাবে লিখি। আমরা যদি ধরেন নমিনাল জিডিপির জন্য নমিনাল জিডিপি শর্ট ফর্মে আমরা এনজিডিপি লিখি। সো আমরা যদি নমিনাল জিডিপি ক্যালকুলেশন করতে চাই, সাপোজ দেয়ার আর 3 প্রোডাক্টস, আমি 3টা প্রোডাক্ট ধরে নিলাম, 3 না n টাইপস অফ প্রোডাক্ট আছে। সো আমি যদি প্রথম প্রোডাক্টের জন্য, তাহলে প্রথম প্রোডাক্টটাকে যদি P1 ধরে নিই, যেহেতু এখানে লোয়ার ক্যাপসে লেখার উপায় নেই এই জন্য আমি P1 লিখলাম, বাট এটা পিটা যে এখানে যেমন রাইসটা যেভাবে লেখা হয়েছে পি রাইস, এইভাবে ছোট ওয়ানটা ছোট হাতের হবে। P1 ইন্টু এটার যদি কোয়ান্টিটি হয় Q1, এটা হবে। দেন আমার সেকেন্ড প্রোডাক্টটা যদি হয় প্রাইস হয় P2, এটার সাথে ওটার যদি কোয়ান্টিটি হয় Q2, এটাকে মাল্টিপ্লাই হবে। ঠিক একইভাবে আমার যদি থার্ড প্রোডাক্টটা হয় হচ্ছে গিয়ে আপনার সেটা প্রাইস যদি হয় P3, এটার সাথে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে ওটার কোয়ান্টিটি which is Q3, দেন এভাবে আমরা অসংখ্য পর্যন্ত যেতে পারবো এবং n টাইপস অফ প্রোডাক্ট পর্যন্ত যেতে পারবো। সো ফাইনালি এটা দেখতে অনেকটা এরকম হবে যে Pn, এই nটা ছোট হাতের অবভিয়াসলি, দেন Qn। সো এইভাবে কিন্তু আমরা চাইলেই নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করতে পারি। সো ইটস ভেরি ইজি। আপনাকে দেওয়া থাকবে, দেখবেন যে আপনি ডিফারেন্ট ইয়ারে ডিফারেন্ট প্রোডাক্টের প্রাইস এন্ড কোয়ান্টিটি দেওয়া থাকবে। সো ফ্রম দ্যাট পোর্শন জাস্ট মাল্টিপ্লাই দ্য প্রাইস এন্ড কোয়ান্টিটি over them, then when you are sum up them you will find out the NGDP. না না করতে পারবো না, তুমি আমার সাথে সকাল থেকে কথা বলো নাই। না আমি না বলেছি তো না। ওকে, সো এইভাবে হচ্ছে কি নমিনাল জিডিপি আপনি ক্যালকুলেশন করতে পারবেন চাইলে। তারপরে হচ্ছে কি, সরি ফর দ্য ইন্টারাপ্ট, আচ্ছা এইভাবে হচ্ছে কি নমিনাল জিডিপি ক্যালকুলেশন করতে পারবেন। যেমন এখানে আমরা একটা ইকোনমির জন্য বলেছি, সেখানে 2006 এবং 2007 এ নমিনাল জিডিপিটা ক্যালকুলেশন করে আসছিল। এখানে দুইটা প্রোডাক্ট ছিল, ওয়ান ইজ উইন্ডো ওয়াশ হুইচ ইজ সার্ভিস, আপনি আপনার বাসার উইন্ডো মানে জানালা পরিষ্কার করিয়ে নিয়েছেন, এন্ড বেসবল হুইচ ইজ গুড, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে সব ধরনের প্রোডাক্টই আপনি এখানে আনতে পারবেন, গুডসও হবে সার্ভিসও হবে, এন্ড অ্যানাদার প্রোডাক্ট হুইচ ইজ হ্যামার। সো আমি যখন হচ্ছে গিয়ে 2006 এ একটা নমিনাল জিডিপি ক্যালকুলেশন করলাম, জাস্ট আমি সিম্পলিসিটির জন্য আমরা কি করলাম, প্রাইস অফ ওই প্রোডাক্ট গুলো কোয়ান্টিটি অফ 2006 এটাকে মাল্টিপ্লাই করলাম হচ্ছে ওই প্রোডাক্ট গুলো প্রাইস অফ 2006। সো এই দুটাকে কিন্তু মাল্টিপ্লাই করে দেখেন হ্যামার বা বেসবল বা উইন্ডো ওয়াশ প্রত্যেকটার কিন্তু হচ্ছে গিয়ে আমরা আপনার নমিনাল জিডিপি পেয়ে যাচ্ছি, এবং এই সবগুলোকে সাম আপ করলে আমরা ওই বছরে নমিনাল জিডিপিটাকে পাবো। আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে এখানে একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে 6000 এটা কি 6150, এটাই হচ্ছে গিয়ে আমার ওই বছরের টোটাল নমিনাল জিডিপি, যে উইন্ডো ওয়াশ এন্ড বেসবল এগুলোর প্রাইস এন্ড কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করে পেয়েছি। ঠিক একইভাবে 2007 এ যখন আমি বেসবল এন্ড উইন্ডো ওয়াশ এগুলোর আবার হচ্ছে গিয়ে আমি নমিনাল জিডিপি ক্যালকুলেশনে গেলাম, তখন আমি দেখতে পেলাম যে এটা কিন্তু একটু বেড়েছে, যে 7400 হয়েছে। একইভাবে 2018 এ যখন যাচ্ছি তখন কিন্তু এটা আরো একটু বেড়েছে, which is ওটা কিন্তু আরো একটু বেড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেটা হচ্ছে 8395 এরকম হয়েছে। সো এই যে প্রত্যেকটা যে উইন্ডো ওয়াশের আগে যে উইন্ডো ওয়াশের কোয়ান্টিটি ছিল হচ্ছে গিয়ে আপনার 100, প্রাইস ছিল 65, বা বেসবলের কোয়ান্টিটি ছিল 120, প্রাইস হচ্ছে গিয়ে আপনার
to $5. হ্যামারের প্রাইস ছিল কোয়ান্টিটি ছিল 65, প্রাইস হচ্ছে $25। এইভাবে করে সবগুলোকে মাল্টিপ্লাই করেছে এবং অ্যাড করে কিন্তু আমরা নমিনাল জিডিপি পেয়েছি। সো এখন বলবেন যে ম্যাডাম এই প্রাইস এন্ড কোয়ান্টিটিটা কিভাবে পেলাম? এটা আপনাকে দিয়ে দিব আমি, মানে দেওয়া থাকবে যখন ম্যাথস আমি করতে দিব। এবার আসি রিয়েল জিডিপি ক্যালকুলেশনে কিভাবে যাব। আমি কি এতটুকু বোঝাতে পেরেছি যে নমিনাল জিডিপি কিভাবে ক্যালকুলেশন করছি? বোঝাতে পেরেছি না কোশ্চেন আছে? তাহলে আমি নেক্সট রিয়েল জিডিপি তে যাব। ম্যাম আগেরটা আরেকবার একটু বুঝাইলে একটু ভালো হয়। আচ্ছা, তাহলে আমি এটার জন্য একটু আরেকটা শেয়ারে যাচ্ছি। আমার একটা ওয়ার্ড ফাইলও আছে যেখান থেকে আসলে আমি আপনাদের ম্যাথই করতে দিব। তো ওখানে একটু দেখিয়ে দিই যে ওখানে হচ্ছে কি এটা আসলে দেখতে কেমন হবে। এরকম একটা ওয়ার্ড ফাইল দিব আমি, মানে মানে এরকম একটা টেবিলের ফর্মে সাধারণত আমি ম্যাথসটা দেই সবসময় জিডিপি থেকে। ওই যে কস্ট অফ প্রোডাকশন আমরা যেভাবে করেছিলাম অনেকটা এরকমই। এটা কালার করেছি যে বোঝানোর জন্য, তখন এটা কালার করি মাঝে মধ্যে। তো এই যে যেমন দেখেন 3টা বছর বোঝে 2016, 17 and 18, এরকম 3টা বছর আমি দিয়েছি এবং যেখানে আমরা বলেছি যে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, এতে বলে ম্যাডাম জিডিপি ডিফলেটর এটা শিখাবো। জিডিপি ডিফলেটর এবং রিয়েল জিডিপি গ্রোথ রেট, এই 4টা বিষয় আমরা এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করা শিখবো। তো আমরা জাস্ট নমিনাল জিডিপি ক্যালকুলেশনে আছে এখন পর্যন্ত। তো এই একই ভাবে দেখেন 2015 এ যখন আমি নমিনাল জিডিপি ক্যালকুলেশন করতে গিয়েছি, জাস্ট হচ্ছে এই কোয়ান্টিটিটাকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করেছি, কোয়ান্টিটিটাকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছি, কোয়ান্টিটিটাকে প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করছি। দেয়ার আর 3 প্রোডাক্টস, টি শার্ট, অ্যাপল এন্ড টমেটো। এগুলো প্রাইসটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করছি আর আমি কিন্তু আমার কি হলো নমিনাল জিডিপি পেয়ে যাবো, তার সাথে আমার কথা নেই। সো আমি কি করেছি দেখেন, যেমন 2015 এ যখন নমিনাল জিডিপি বের করেছি, আমরা কি করলাম যে 2015 এ টি শার্টের কোয়ান্টিটি ছিল 30 এর সাথে প্রাইস কি ছিল $3, এটাকে মাল্টিপ্লাই করলাম, প্লাস অ্যাপেলের কোয়ান্টিটি ছিল 20 এর সাথে এটা প্রাইস ছিল $2.5, সেটাকে মাল্টিপ্লাই করলাম, প্লাস টমেটোর কোয়ান্টিটি ছিল 40 কেজি, সেটার সাথে এটা প্রাইস ছিল $120, সরি $1.2। কোথায় যাও, $1.2, তিনটাকে মাল্টিপ্লাই করলাম, করে তিনটাকে অ্যাডজাস্ট করলাম অর্থাৎ প্লাস করলাম, করে আমি পেলাম হচ্ছে $188 for 2015. In the same way we can find out the nominal GDP of 2018, এই যে নিচে আবার এটা বের করেছি একই ভাবে দেখেন 2018 এ কোয়ান্টিটি হচ্ছে 60, প্রাইস হচ্ছে $2.25 লিখেছি। আবার আপনার অ্যাপলের কোয়ান্টিটি ছিল 45, সেটা লিখেছি, প্রাইস ছিল হচ্ছে গিয়ে $3.75, সেটা লিখেছি। একইভাবে টমেটোর কোয়ান্টিটি ছিল 65, প্রাইস ছিল হচ্ছে কি $3.4, আমরা কিন্তু মাল্টিপ্লাই করে আমরা হচ্ছে আমাদের যে নমিনাল জিডিপি যেটা 2018 এ এভাবে বের করে এসেছি। সো আই থিংক নাও ইটস মোর ক্লিয়ার টু ইউ। আর একটু যাই তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হবে। এভাবে হচ্ছে কি আমরা চাইনি, অর্থাৎ যত প্রোডাক্টই থাকুক না কেন, আমি এখানে 3টা 4টা হাইয়েস্ট আমি 4টা প্রোডাক্ট দিয়ে কাজ করি। আচ্ছা তৌসিফ বলেন। ম্যাম আমি বুঝতে পারি না ম্যাম, কোন একটু জায়গাটা বলবেন? বুঝেন নাই আর একবার একটু বলবেন, স্পেসিফিকলি ম্যাম বললে এর 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 আগের স্লাইডটা একটু জান ম্যাম। হুম। জি ম্যাম এখান থেকে ম্যাম জি আচ্ছা রিয়েল এখানেও একই ভাবে আমি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, উইন্ডো ওয়াশ, বেসবল এন্ড হ্যামার। সো এটার যে ডিফারেন্ট মানে 2006 এ যা প্রাইস হবে সেটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে। সো উইন্ডো ওয়াশের জন্য যেটা হবে যে উইন্ডো ওয়াশ 90 ছিল, এটা প্রাইস ছিল হচ্ছে $50, এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি। মানে এরকম ডিফারেন্ট প্রোডাক্টের ওই বছরের প্রাইস আর কোয়ান্টিটি দেওয়া থাকবে। মেইনলি কোয়ান্টিটি প্রাইস কোয়ান্টিটি ম্যাম এটা তো আপনি দিয়ে দিবেন তাই না? হ্যাঁ এটা আমি দিয়ে দিব, আপনি শুধু ওকে এই ওকে দুটাকে মাল্টিপ্লাই করবেন, কিন্তু যতগুলো প্রোডাক্ট হবে ওই বছরের ওগুলোকে আবার মানে এই অ্যামাউন্টটাকে আবার যোগ করতে হবে, সাম আপ করতে হবে, এইটাই। যেমন এটা আমরা স্লাইডে দেখতে পাচ্ছিলাম, যে ওয়ার্ড ফাইলে আমি যেটা করেছিলাম ওখানেও কিন্তু এটা পাশাপাশি করে দেখিয়েছে, এই জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা কিন্তু সাম আপ করেছি, যেখানে আমি আমার মাউসটা নিয়ে গিয়েছি যে ওখানে কিন্তু আমরা আবার এটা সাম আপ করে দেখিয়েছি। ওকে, এরপরে চলে যাই হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি। আমাদের এখন রিয়েল জিডিপি ক্যালকুলেশনটা দেখা উচিত। সো রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে বেজ ইয়ার বলে একটা বিষয় আছে, এটাকে আমার মাথায় নিয়ে আসতে হবে। আগে বেজ ইয়ারটা বুঝতে হবে, তারপরে আমরা রিয়েল জিডিপি ক্যালকুলেশনে যেতে পারবো। বেজ ইয়ার বলতে বোঝাবে যে কোন একটা ইয়ারের সাথে আমরা কম্পেয়ার করবো, সেটাকে আমরা বেজ ইয়ার বলে থাকি। তো নর্মালি বেজ ইয়ারটা হয় হচ্ছে গিয়ে আমার যদি অনেকগুলো বছর দেওয়া থাকে এর মধ্যে দ্য ওল্ডেস্ট ওয়ান দ্যাট উইল বি দ্য বেজ ইয়ার। ফর এক্সাম্পল আমি যেই ব্যাচটা ওখানে করে রেখেছি
ওখানে আমার বেস ইয়ার দেওয়া হচ্ছে কি 2015, বিকজ ওখানে যে 4টা বছর আছে 15, 16, 17, 18, ওটার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ওয়ান হচ্ছে 2015। সো যেটা সবচেয়ে পুরনো হবে সেটাকে আমরা হচ্ছে কি বেস ইয়ার ধরে নিব। এখন অনেক ক্ষেত্রে টিচার আপনাকে আবার মেনশন করে দিতে পারে যে না, দিস উইল বি দ্য বেস ইয়ার। যদি বেস ইয়ার মেনশন না করে দেয় তা সেক্ষেত্রে আপনি ওল্ডেস্ট ওয়ানটাকে ধরবেন, আর যদি মেনশন করা থাকে সেক্ষেত্রে যেটা বলে দেবেন সেটা করুন। যেন আমি অনেক সময় 2015 কে বেস ইয়ার না ধরে 16 কে বেস ইয়ার বলি বা 17, যদি আমি বলেই দিই তাহলে তো ওটা হয়েই গেল, আর না বলে দিলে পুরাতনটাকে আমরা বেস ইয়ার ধরে ম্যাথস করবো। ওকে, সো প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের, তাহলে বুঝলাম যে রিয়েল জিডিপি ক্যালকুলেশনের জন্য আমার বেস ইয়ারটাকে ধরে নিতে হবে। সো এখানে যেমন দুইটা বছর ছিল 2006, 7 and 8, এই আমার স্লাইডের ম্যাথস এর কথা বলছি। সো এই কারণে আমরা 2006 is the oldest one, that's why it will be the base year. ওকে, দেন বেস ইয়ারের যে প্রাইস রেটটা থাকবে সেই প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। যখন এটাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট ডলার, অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি নরমালি কনস্ট্যান্ট কারেন্সি ধরে নিই বা কনস্ট্যান্ট প্রাইস ধরে নিই। অর্থাৎ ওই যাই হোক না কেন ওই বছরের প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিব, এবং কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা প্রত্যেক বছরে যে ডিফারেন্ট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট পাচ্ছি সেটার সাথে এটা মাল্টিপ্লাই করব, করে হচ্ছে গিয়ে আমরা রিয়েল জিডিপিটা ক্যালকুলেশন করবো। আচ্ছা, এটাকে একটু বলে নিই, এটার জন্য আমি আবার আমার ওই ওয়ার্ড ফাইলটাতে যাই। এটা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধরেন একটা বছরে যদি আমি এই যে এখানে যেমন আমি বের করেছেন 2015 এর নমিনাল জিডিপি পেলাম, 2018 এর নমিনাল জিডিপি পেলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইকোনমিটা তো বেশ ভালো অবস্থায় আছে, কারণ কি সুন্দর বাড়ছে। কিন্তু অরিজিনালি কি বাড়ছে, মানে আমি কি আসলে কেনার ক্ষমতা রাখি, বা আমার কি প্রাইস লেভেল ওয়াইজ আসলে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারছি কিনা, এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু এখানে থেকে যায়। এই কারণে আমরা যেটা করব, মানে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে এইখানে আমরা সরি উল্টা বলছিলাম। আচ্ছা, এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে কি যে কোনো একটা বছরের প্রাইস লেভেলটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই, এবং সেই প্রাইস লেভেল ওয়াইজ এই যে বিভিন্ন বছর আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনছি, বিভিন্ন অ্যামাউন্টের প্রোডাক্ট কিনছি, এটার মধ্যে কম্পেয়ার করি। যখন আমি কম্পেয়ার করে দেখি যে ইয়েস আই এম ইন এ গুড পজিশন, তখন আমি বলবো যে ইয়েস আমি ভালো আছি। সো তখন ওইভাবে রিয়েল জিডিপি কম্পেয়ার করি, আর যদি না কমে তখন আমরা সেখানে অ্যাডজাস্টমেন্টে আসি, মানে আমরা তখন বলেছি কেন বাড়ছে না। সো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বুঝবেন। সো যেমন আমি এখন 2017 এর রিয়েল জিডিপি বের করব। আবারও বলছি রিয়েল জিডিপি ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে এটা, এই যে এখানে লিখে হচ্ছে দেখেন, রিয়েল জিডিপি ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে সেম থিং এগেন, প্রাইস উইল বি মাল্টিপ্লাই বাই দ্য কোয়ান্টিটি, দেন এই যে এইভাবে n তম পর্যন্ত কোয়ান্টিটি পর্যন্তই যেতে থাকবে প্রাইস এন্ড কোয়ান্টিটি, বাট the price we will use to calculate the real GDP, that will be the price from base year. আবার বলছি, the price we will use from the real GDP, that will be the price from base year, but the quantity আমরা যেটা ইউজ করব that will be from the current year. অর্থাৎ আমরা বেস ইয়ারের প্রাইসের সাথে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করে আমরা ডিফারেন্ট ইয়ারের রিয়েল জিডিপি পেয়ে থাকবো। মোহাম্মেদ, আমি কোশ্চেনটা নিব, আমি একটু রিয়েল জিডিপিটার ক্যালকুলেশন বোঝানোর পরে আমি অবভিয়াসলি কোশ্চেনটা নিব। জি ম্যাম। সো এটার জন্য হচ্ছে কি আমি রিয়েল জিডিপি 2017 এটা বের করে দেখাচ্ছি, যে আমি এখানে স্পটলাইট নিয়ে যাচ্ছি, যেহেতু এটা আমার নিজেরই হ্যান্ড রিটেন করা, আমি এটা লিখছি না। সো 2017 এ যখন আমি বের করছিলাম তখন দেখেন 2017 এর কোয়ান্টিটি কত, টি শার্টের 55, আই ইউজ দেয়ার দ্যাট, বাট এই যে দেখেন ইয়েলো মার্ক করা আছে, ইয়েলো মার্ক করেছে কেন, কারণ এই যে 2015টাকে আমি বেস ইয়ার ধরে নিয়েছি, এই যে 4টা বছরের মধ্যে সবচেয়ে পুরাতন কে, আমি যাকে প্রশ্ন করি সে উত্তর দেন। সঞ্জনা শাহিদ, আপনি বলেন ম্যাডাম এই 4 বছরের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ওয়ান কে হতে পারে? 2015। তাহলে 2015 যেহেতু ওল্ডেস্ট ওয়ান, সো ওই কারণে উনার যে প্রাইসটা, বুঝতে পারছেন, এটাকে আমি কি করছি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। ওই যে বললাম যে এটা কনস্ট্যান্ট ডলার, মানে কনস্ট্যান্ট প্রাইস আমি ধরে নিব রিয়েল জিডিপি। এটা শুধু রিয়েল জিডিপি ক্যালকুলেশনের সময়, নমিনালে কিন্তু না। সো এই কারণে এটা আমি ইয়েলো মার্ক করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ধরা। ওকে, সো এই প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি। এরপরে এই যে দেখেন যখন আমি 2017 এর রিয়েল জিডিপি ক্যালকুলেশন করলাম, সো টমেটোর প্রাইস, টমেটো কোয়ান্টিটি কিন্তু 55 নিয়েছি, বাট আই টুক দ্য প্রাইস রেট ফ্রম 2015 which is $3 প্লাস এগেন দেখেন কোয়ান্টিটি কিন্তু 40 নিয়েছি,
2017 অর্থাৎ কোয়ান্টিটি কিন্তু 2017 নিচ্ছে, বাট প্রাইস নিলাম হচ্ছে $2.5, মানে which is from the base year plus। আবার একইভাবে অ্যাপেলের কোয়ান্টিটি, টমেটো কোয়ান্টিটি সেম থিং, আমরা 2017 এ নিলাম 70 নিলাম, এবং প্রাইস কিন্তু আবার টমেটোর ক্ষেত্রে আমি নিলাম হচ্ছে 2015 which is $1.2। দেন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেখলাম, দেখেন এটাই টুইস্ট। আমার 2018 এ দেখা যাচ্ছিল 188, মনে হচ্ছিল না যে কত বেড়ে গেছে 2017 এর রিয়েল জিডিপি প্রাইস ওয়াইজ, কিন্তু দেখেন আসলে কিন্তু সেভাবে বাড়ে না, 2 টাইমসও হয় না। সো আমরা অনেক সময় মনে করি যে জিডিপি আসলে অনেক বড় হচ্ছে, কিন্তু অরিজিনালি বড় হচ্ছে কিনা সেটার জন্য আমার রিয়েল জিডিপিতে যেতে হবে। আচ্ছা, এখন আর একটা কোশ্চেন অ্যান্সার দিয়ে আমি কোশ্চেন গুলোতে যাচ্ছি। এখন আসি যে ম্যাডাম বেজ ইয়ারের ক্ষেত্রে কি করবো? বেজ ইয়ারে তো রিয়েল জিডিপি আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে, তার কারণ বেজ ইয়ারের প্রাইস রেট আমি কার সাথে কম্পেয়ার করবো? সো মনে রাখবেন বেজ ইয়ারে তো কম্পেয়ার করার কেউ নেই, কারণ ওই তো বেজ ইয়ার, ওর প্রাইস রেট নিয়ে কাজ করছি। তো আমরা যখন ক্যালকুলেশন করব ফর বেজ ইয়ার, শুধুমাত্র বেজ ইয়ারের জন্য নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি উইল বি সেম। একইভাবে যখন জিডিপি ডিফলেটরও বের করবো বেজ ইয়ারের জন্য এটা আসবে 1, বা রিয়েল জিডিপি যখন গ্রোথ রেট বের করবো সেক্ষেত্রে বেজ ইয়ারের আসবে না। অর্থাৎ বেজ ইয়ার যাকে আমি ধরে নিব তার সাধারণত নমিনাল জিডিপি ছাড়া আর কোনো কিছু বের হয় না, তার রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি একই হয়। আচ্ছা, কোশ্চেন নিব। প্রথমে হচ্ছে মোহাইমেন কোশ্চেন করতে চেয়েছিলেন, বলেন স্যার। ম্যাম বলতে চাইছিলাম যে এই ওই যে উপরে যে আর জিডিপি ইকুয়াল টু জিডিপি, এই গ্রোথ রেটের মধ্যে যে এই যে ডিফারেন্সটা মানে 268.5 মাইনাস 188, এটা কিভাবে হইলো ম্যাম? এটার ক্যালকুলেশনটা বুঝি নাই। আচ্ছা, কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবার বলেন কোথায় কোনটা? এই যে 188, ও আচ্ছা আচ্ছা, এই যে পার্সেন্টেজ 33, এই যে এটা ম্যাম লিখেছি। এই যে এইটা যে 26 ম্যাম আচ্ছা, এটা গ্রোথ রেট, এটা গ্রোথ রেটের 268 ক্যালকুলেশন, এটা গ্রোথ রেটের ক্যালকুলেশন। এখানে আমি আসলে এটা তো আমি তো দুইটা কাজ করছি এখানে একসাথে, তো এখানে আসলে দুইটা একসাথে আনা যায় না, মানে ওটাকে কি বলা যায়, মানে ওয়ার্ড ফাইলে আমি এডিটও করতে পারছি না সাথে, আবার তাহলে জুমে এটা আমি শেয়ার করতে পারছি না। সেটা গ্রোথ রেট বের করেছে, গ্রোথ রেট এখন আমি দেখাইনি, আমি জাস্ট এখন নমিনাল জিডিপি রিয়েল জিডিপি ক্যালকুলেশন দেখাচ্ছিলাম। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্যালকুলেশন করেছে। এই যে দেখেন রিয়েল জিডিপি, এই যে যেমন দেখেন আরেকটু বলি, এই যে এখানে কিন্তু বলেছি যে রিয়েল জিডিপি 2015 ইজ ইকুয়াল টু এনজিডি, বিকজ 2015 এর যে নমিনাল রিয়েল জিডিপি, যেহেতু 2015 ইজ মাই বেস ইয়ার, সো রিয়েল জিডিপি নমিনাল জিডিপি সমান হবে। এবং ঠিক এক্স্যাক্টলি তার পরের বছরের জন্য দেখেন 2015 এ আমার রিয়েল জিডিপি আসলো হচ্ছে 188, যেহেতু নমিনাল জিডিপি সমান। 2016 এ কিন্তু 165 পয়েন্ট সামথিং। দেখেন 2015 এবং 17 এ কিন্তু তেমন একটা চেঞ্জেস আমার দেখা দেয় নাই। তো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এমন হচ্ছে, দেখলে মনে হচ্ছে যে ইকোনমিটা বড় হচ্ছে, কিন্তু আসলে ইকোনমিটা বড় হচ্ছে না, এরকম ঘটনাও কিন্তু ঘটে। হ্যাঁ মোহাইমেন, এরপর বলেন। আচ্ছা ম্যাম আরেকটা একটু একটু নিচে নামেন ম্যাম, একটু বলতি। নিচে নামতে হবে, আচ্ছা। ম্যাম এই যে ম্যাম ওই যে বেজ ইয়ার আর কারেন্ট ইয়ারের যে বিষয়টা, এখানে ম্যাম এই যে বেজ ইয়ারের সাথে বেজ ইয়ারের প্রাইস নেবেন, এটার দরকার ম্যাম হলে যে আমি যেমন মার্ক আবার করে নিয়েছি, বোঝার সুবিধার জন্য, আপনি দরকার হলে এক্সাম অ্যান্সার স্ক্রিপ্টে মার্ক করে নেবেন যে ওল্ডেস্ট ওয়ান, মানে 4টা বছরে, যে সঞ্জনা আমাদের যেটা বললেন যে আমি যতগুলো বছরই নেই না কেন বেজ ইয়ার যদি আমি মেনশন না করি, যেমন এখানে কিন্তু আমি বেজ ইয়ার মেনশন করি না, অনেক ক্ষেত্রে ম্যাথস আমি বেজ ইয়ার মেনশন করে দিই। যদি মেনশন না করা থাকে তাহলে সবচেয়ে পুরাতন যে বছরটা হবে, সবচেয়ে ওল্ড যেটা হবে, পুরাতন যেটা হবে সেটা হবে আমার, সেটাই বেজ ইয়ার। সো এখানে আমার সবচেয়ে পুরাতন বছর ছিল 2015, দ্যাটস হোয়াই ইটস বেজ ইয়ার। যদি বলেন ম্যাডাম 14 থাকতো তাহলে 14 কে ধরতাম, যদি 2010 থাকতো 10 কে ধরতাম, এইভাবে। তো তাহলে আমরা মনে হয় একটু হলেও বুঝেছি যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার রিয়েল জিডিপি ক্যালকুলেশন করতে হয়। এরপরে হচ্ছে নেক্সট টার্ম হুইচ ইজ জিডিপি গ্রোথ। এই যে মুহাইমেন একটা প্রশ্ন করে, আচ্ছা সাইফের কোশ্চেনটা নেই, সাইফ আপনার কোশ্চেনটা বলেন। ম্যাম আমারটা ছিল হচ্ছে জিডিপি যে আপনি বলতেছিলেন, রিয়েল জিডিপিটা বেসিক্যালি বেজ ইয়ারের প্রাইসটা ধরে করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা ইয়ারে কিন্তু প্রাইসও চেঞ্জ হচ্ছে, আবার কোয়ান্টিটিও চেঞ্জ হচ্ছে। তো ম্যাম এটার ক্ষেত্রে কিভাবে আমরা আসলে স্পেসিফিক কম্পারিজন, আচ্ছা এটার অ্যানসারটা দিয়ে দিচ্ছি। কম্পারিজনটা কেন নিলাম,
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর প্রাইসও চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটিও চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে কিছু একটা কিছু হচ্ছে, কিন্তু বাড়ছে যে সবসময় তাও না, অনেক সময় কমেও যায়। তো বেসিক্যালি এক্স্যাক্টলি ম্যাম। এই জন্য আমি যখন কম্পেয়ার করবো, সেম গ্রাউন্ডে কম্পেয়ার করা দরকার না। মানে ধরেন আপনার সাথে যদি আমি আমার কম্পেয়ার করতে চাই, তাহলে আমাদের যে কোনো একটা স্পেসিফিক এরিয়াতে আসতে হবে যেখানে আপনিও এক্সপার্ট আমিও এক্সপার্ট। এখন যদি ধরেন আপনার সাথে আমি কম্পেয়ার করি যে লাইক ক্লাস কন্ডাকশন স্কিল, তাহলে অবভিয়াসলি আপনার থেকে আমার ক্লাস কন্ডাকশন স্কিল বেটার হয়ে যাবে, বিকজ এখানে আমি এক্সপার্ট। তো এমন একটা জায়গায় যে আপনার সাথে আমার কম্পেয়ার করতে হবে যেখানে আমরা দুজন সমান। বুঝতে পারছি কম্প্যারিজনটা, যখন আমি রিয়েল জিডিপিটার সাথে আমরা কম্প্যারিজনে আসি, তো সমান জায়গাটা আনতে গিয়ে তখন আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে সমান আমরা পাচ্ছি না, তখন আমরা এই প্রাইসটাকে ধরে কম্প্যারিজনে যাই, এবং প্রাইসটা এই জন্য বেজ ইয়ারের প্রাইসটাকে কম্প্যারিজনের হিসেবে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। এবং আরো আসে, প্রাইসটা কনস্ট্যান্ট ধরার রিজন আছে। আমরা জিডিপি যেটা ক্যালকুলেশন করছি, এটা কি একটা মানি টার্মে আসে না? যেমন দেখেন বাংলাদেশের জিডিপি কি 6,23,000 কোটি টাকা, বারবার বলছিলাম। এটা কি একটা টাকার হিসেবে আসছে না? এটা কিন্তু কোনো কোয়ান্টিটির হিসাবে আসে না যে বাংলাদেশে 10 লাখ মেট্রিক টন চাল উৎপন্ন হয়, এটাও জিডিপি, বা 3 লাখ হায়ার স্টাডিজ এ প্রতি বছর 3 লাখ ক্লাস হয়, এটা আমাদের জিডিপি। এভাবে কিন্তু আসে না, উল্টো একটা ভ্যালু আসছে। তো যে মানি টার্মে আসে, এই কারণে এখানে প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যখন ইনফ্লেশন রেট অ্যাডজাস্টমেন্টে যাব, ওইখানে আমরা দেখবো যে কোয়ান্টিটিটাকে কনস্ট্যান্ট ধরে নেব, কারণ ওখানে ইনফ্লেশনের সময় ম্যাটেরিয়ালস ইম্পর্টেন্ট, প্রাইস নট। ওইখানে আবার ওইটা কনস্ট্যান্ট, যেমন এখানে যেমন জিডিপি ক্যালকুলেশনে আমার প্রাইসটা ইম্পর্টেন্ট, এখানে আমরা প্রাইসটাকে কনস্ট্যান্ট ধরছি, এভাবে আসবো। আই থিঙ্ক আমি কিছুটা বুঝতে হলে পারছি ক্লিয়ার ম্যাম। করতে পেরেছি। এবার আসি, মোহাইমিনের কোশ্চেন থেকে এটা অলরেডি চলে আসছিল, এবং আপনার কোশ্চেন থেকেও এই এই হিন্টসটা আমরা পাচ্ছি যে মানে এই কম্প্যারিজনটা কেন, বা কম্প্যারিজন দিয়েটা আসলে আমি কি বুঝবো, এই ধরনের একটা কোশ্চেন আমাদের মধ্যে চলে আসে। এই কোশ্চেনের অ্যান্সারই আপনারা এখন পেয়ে যাবেন, সেটা হচ্ছে কি গ্রোথ রেট। আমরা আসলে ইকোনমিটা কতটুকু বড় হচ্ছে বা ছোট আছে, অর্থাৎ ইকোনমিটা আমার দেশের আসলে কি আমার লিভিং স্ট্যান্ডার্ড বাড়ছে না কমছে, এটাই গ্রোথ রেট। বা আমার দেশের ওভারঅল দেশের মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে কি হচ্ছে না, এটাই গ্রোথ রেট। বা আমার আসলে ওভারঅল ইকোনমিটা ভালো হচ্ছে কি হচ্ছে না, গ্রোথ রেট। সো বেসিক্যালি আমরা এই কম্পারিজনটা বের করার জন্য আমরা তখন সেকেন্ড যে কনসেপ্টটাতে চলে আসি, দ্যাট ইজ গ্রোথ রেট। সো এখানে যেটা হয় যে গ্রোথ রেট মেজার দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন রিয়েল জিডিপি, অবভিয়াসলি উইথ দ্য অ্যাডজাস্টমেন্ট অফ ইনফ্লেশন এন্ড আদার্স ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর। সো এটার জন্য আমরা যেটা হয় যে এই যে দুইটা বছরের রিয়েল জিডিপি যে চেঞ্জেস হলো, বাড়লো না কমলো, বড় হলো না ছোট হলো, এই যে যে কম্পারিজনটা, এটা থেকে আমরা হচ্ছে গিয়ে বের করতে পারি যে ওই ইকোনমিটা ভালোর দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে। তো এখন টাইটেল দেন হচ্ছে গ্রোথ রেট, এই যে এখানে ডেফিনেশন দেওয়াই আছে। আমি সাজেস্ট করবো এটার জন্য ডেফিনেশনটা বই থেকে দিবেন, এখানে জাস্ট আমি লামসাম একটা ডেফিনেশন লিখেছি জাস্ট বোঝানোর জন্য, খুব ফাস্ট আমি এই স্লাইডটা মেক করেছিলাম, এই জন্য বলছি। তো এটার ফর্মুলাটা হয় হচ্ছে এইভাবে, আমরা যখনই গ্রোথ রেট ক্যালকুলেশনে যাব, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে গত সেমিস্টার, স্পেশালি যখন আমি সিইসি তে ক্লাস নিয়েছি। এই কারণে আমি এটাকে এবার ইজিয়েস্ট করার জন্য ফর্মুলাটা এইভাবে লিখেছি, that is real GDP in year 2, real GDP in year 1 divided by real GDP in year 1 into 100. আচ্ছা আবার বলছি, লেখার আগে একটু বুঝে নেন, রিয়েল জিডিপি অফ ইয়ার 1 না লিখে, ইয়ার 2 না লিখে, আমি আসলে আগে বলতাম হচ্ছে রিয়েল জিডিপি অফ কারেন্ট ইয়ার মাইনাস রিয়েল জিডিপি অফ বেস ইয়ার, এইভাবে বলতাম। বেস ইয়ার বললে স্টুডেন্টরা ভেবে নিত কি যে ওই 2015, 2019 এরও যখন রিয়েল জিডিপি গ্রোথ রেট আমরা বের করতে যাচ্ছি, তখন আমরা 2015 ধরেই কাজ করছি, বা তখনও 2016 ধরেই কাজ করছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, 2015 সালে কি হচ্ছে, ওটার সাথে যদি আমি 2019-এর কম্পেয়ার করি, অনেক বিশাল একটা গ্রোথ রেট পাবো। কিন্তু আসলে কিন্তু বিষয়টা ওরকম না। আমার গ্রোথ রেট বের করার জন্য কি করা হচ্ছে, পাশাপাশি দুইটা বছরের মধ্যে কম্পেয়ার করা উচিত, এই বছর আর গত বছর, এটার মধ্যে কম্পেয়ার করলে কি আমরা ভালো একটা আইডিয়া পাবো না? যেমন ধরেন এই যে আমি বললাম যে আমার ক্লাস কন্ডাকশন, এটা নিয়ে আমি কম্পারিজন করতে, তাহলে আমার কম্পারিজন করা উচিত যে আদার্স ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তাদের সাথে যদি আমি কম্পেয়ার করি, অর্থাৎ আমার লেভেলে যারা আছে, আমার কাছাকাছি যারা আছে, তাদের সাথে কম্পেয়ার করলে ঠিক হবে। এখন যদি আমি ভিসি স্যারের সাথে আমার কম্পেয়ার করতে যাই, তাহলে অবভিয়াসলি উনি আমার থেকে বেটার হয়ে যাবে। তো আমার কম্পেয়ার করতে হবে যে আমার ডেজিগনেশন ওয়াইজ, আমার এইজ ওয়াইজ যারা আমার আশেপাশে আছেন, তাদের সাথে আমি যখন কম্পেয়ার করবো, দেন সেখান থেকে আমি না আমার গ্রোথ রেটটা, রিয়েল জিডিপি গ্রোথ রেট যেটা, সেটা বের করার একটা অ্যাবিলিটি রাখি। তো এই জন্য আমরা রিয়েল জিডিপি গ্রোথ রেট যখন বের করব, the formula will be the real GDP in year 2
minus real GDP in year 1 divided by real GDP in year 1 into 100 আচ্ছা প্রশ্ন হচ্ছে ম্যাডাম ইয়ার 2 বলতে আপনি এখানে কি বুঝিয়েছেন ইয়ার 2 বলতে আমি এখন কারেন্ট ইয়ারটা বোঝাচ্ছি এবং তার ইমিডিয়েট আগের যে বছরটা হবে সেটা হবে ইয়ার 1 ডিভাইডেড বাই এই ইমিডিয়েট আগের বছরের রিয়েল জিডিপি ইনটু 100 যেমন এখানে আমার বইয়ের এক্সাম্পল আমি স্লাইডে যে এক্সাম্পলটা দিয়েছি দেখেন 2017 এর রিয়েল জিডিপি 2007 এর রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাচ্ছি এই কারণে আমি কি করলাম 2007 এর রিয়েল জিডিপি থেকে 2006 এর রিয়েল জিডিপি মাইনাস করলাম ঠিক ইমিডিয়েট আগের বছরের ডিভাইডেড বাই ঠিক ইমিডিয়েট আগের বছর রিয়েল জিডিপি দ্যাট ইজ 2006 ইনটু 100 সো এখান থেকে আমরা পেলাম হচ্ছে 8.94% ভ্যালু গুলো বসিয়ে আমরা आंसर পেলাম হচ্ছে 8.94% 100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে এটা পার্সেন্টেজে চলে যাবে সো আমরা आंसरটা পেলাম হচ্ছে 8.94% আচ্ছা এই যে 8.94% এই যে পার্সেন্টেজে আমি নিয়ে আসলাম এই পার্সেন্টেজটা বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে যে আমার এই ইকোনমিটা 2006 এর সাথে কম্পেয়ার করে 2007 সালে 8.94% বড় হয়েছে বড় এই জন্যই পজিটিভ একটা ভ্যালু আসছে ম্যাডাম নেগেটিভ ভ্যালু আসতে পারে অবশ্যই আসতে পারে স্যার নেগেটিভ ভ্যালু আসা মানে হচ্ছে কি ইকোনমি ছোট হয়ে গেছে হতেই পারে আমার প্রোডাকশন কমে গেছে আমার মানুষের আয় রোজগার কমে গেছে তখন ছোট আসবে সো এই জন্য আমরা যেটা করব যে তখন কিন্তু আমাকে এটা বলতেও হবে এটা মানে এই কথাটা বলে দিতে হয় যে যেমন আমি বলছি the real GDP grew by 8.94% between 2006 and 7 এটা কিন্তু আমি এখানে বলেছি বা আপনি এইভাবে না বলে এটাও বলতে পারেন ওভারঅল ইকোনমি হ্যাজ বিন এক্সপ্যান্ডেড বাই 8.94% in 2007 এইভাবে কিন্তু আমাকে বলতে হবে এখন আসে আমি যে স্লাইডটা দেখাচ্ছিলাম সরি আমি একটা ওয়ার্ড ফাইল মেক করেছিলাম ওখানে আমরা কি করেছি ওটা একটু দেখে আসি ওখানে কি আমি এভাবে ক্যালকুলেশন করেছি কিনা সো আমার এই ওয়ার্ড ফাইলেও কিন্তু আমি এক জায়গায় রিয়েল জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন করেছি যেটা আমরা এই যে 2000 এটা কোনটা যে হিসাব করেছি 2016 এর হিসাব করেছিলাম এবং এই জন্য কিন্তু আমরা কি করেছিলাম যে 2016 এর আমার রিয়েল জিডিপি ছিল হচ্ছে গিয়ে এই যে 2.68 এই 2.68 থেকে আমি যেটা করে নিয়েছি সেটা হচ্ছে যে আমার বেস ইয়ারে যে রিয়েল জিডিপি মানে আগের বছরের যে রিয়েল জিডিপি 2015 এ যেটা ছিল $188 সেটাকে মাইনাস করেছে ডিভাইডেড বাই আগের বছরের রিয়েল জিডিপি 188 ইনটু 100 এভাবে দিয়ে 33% পেয়েছে আচ্ছা আমি এখন একটা করেও দেখাবো রিয়েল জিডিপি গ্রোথ রেট আমি সাপোজ 2017 এর রিয়েল জিডিপি গ্রোথ রেট বের করতে যাচ্ছি এখানে আমি কিন্তু লিখছি এটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই যে ওটা নিজেই লিখছে সো আমি 2017 এটা বের করতে চাচ্ছি 2017 এর রিয়েল জিডিপি গ্রোথ রেট কেমন হয়েছিল সেটা লিখতে চাচ্ছি সো 2017 এর রিয়েল জিডিপি যদি গ্রোথ রেট আমি বের করতে চাই আমাদের এখন যে ফর্মুলা আসছে সেটা অনুযায়ী আমার কি হবে যে 2017 এর রিয়েল জিডিপি নিতে হবে মাইনাস তার আগের বছর হয়েছে 2016 এর রিয়েল জিডিপি নিতে হবে ডিভাইডেড বাই 2016 এর রিয়েল জিডিপি ইনটু 100 সো হিয়ার the real GDP in 2017 is এই যে এখানে ক্যালকুলেশন করা আছে আচ্ছা আমি এটা ধরে নিলাম আপাতত হ্যাঁ কারণ আমি এখানে খুঁজে পাচ্ছি না নিচে নাম যাচ্ছে ওই যে তো আমার এখানে মনে হচ্ছে আমার ক্যালকুলেশন একটু ভুল আছে তো এই কারণে আমি এটা একটু চেঞ্জ করে নিলাম ভ্যালুটা $300 ধরে নিলাম আমি একটু বলে নিলাম যে আমার কাছে মনে হচ্ছে ক্যালকুলেশনটা ভুল $300 মাইনাস আগের বছরের রিয়েল জিডিপি ছিল এই যে 268 2016 এর এই যে ছিল হচ্ছে 268.5 আমি এটা একটু লিখে নিলাম 268.5 তাকে ক্লোজ করলাম এইটা পুরো ওভারঅল টার্মটা আবার ডিভাইডেড বাই যাবে হচ্ছে আগের বছর রিয়েল জিডিপি হুইচ ইজ $268.5 ইনটু এই পুরো টার্মটা দেন আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে কি 100 সো আমি আমার সিম্পলিসিটির জন্য এখন যেহেতু আমার সময় নাই আমি এটা ক্যালকুলেশন করার যেহেতু আমার ব্রেকআউট রুমে যেতে হবে অলরেডি আমি আমার একটা ক্লাস টাইম শেষ করে ফেলেছি সো আমি এটার জন্য সিম্পলিসিটির জন্য আমি পেলাম হচ্ছে ধরেন নেগেটিভ 2.5% ধরে নিয়েছি এটাও বললাম কিন্তু এটা অ্যাজিউম করছে এটা বলি না যে এটাই হবে which means in 2017 originally actually economy collapsed by 2.5% আমার ইকোনমি বড় হয় নাই গ্রো করে নাই উল্টা কোলাপস করেছে শ্রিঙ্ক করেছে ছোট হয়ে গেছে
2.5% রুলটা ওভারঅল ইকোনমি কমে আসে। মানে কি, যে ধরেন আপনার ইনকাম যদি রিয়েলি 2016-এ 100 টাকা ছিল, 2016-এর সাথে কম্পেয়ার করে 2017 আসলে আপনার ইনকাম হয়ে গেছে 98 টাকা। বুঝতে পারছি, ইনকাম কমে আসছে, এই বিষয়টাকে এখানে বোঝাচ্ছে। ওকে, দ্য লাস্ট থিং দ্যাট ইজ জিডিপি ডিফলেটর। জিডিপি ডিফলেটর আসলে ওই সেম বছরের রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে কম্পেয়ার করে দেখায় যে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিটা কত, মানে কম্পারিজনটা কি, মানে দুটার মধ্যে অনুপাত দেখায় যে একটা তুলনায় আর একটা কত বড়। তো আমরা সবসময় রিয়েল জিডিপিটাকে নমিনাল জিডিপির তুলনায় ছোট পাই। তো কত পার্সেন্ট ছোট হতে পারে, মানে নমিনাল জিডিপিটা আসলে কতটুকু বড়, এটা বের করার জন্য আমরা জিডিপি ডিফলেটরে যাই। এটা আসলে কাইন্ড অফ এই গ্রোথ, মানে গ্রোথ রেটের আর একটা ইন্ডিকেটর, যে গ্রোথ রেট থেকে অনেক সময় আমরা দেখতে পাই তো যে গ্রোথ রেটটা ছোট হয়ে আসে, বড় হয়ে আসে, এরকম একটা বিষয় থাকে। সো এটার আরেকটা ইন্ডিকেটর হচ্ছে গিয়ে আপনার জিডিপি ডিফলেটর। সো জিডিপি ডিফলেটর হিসাবে এখানে আমরা হচ্ছে গিয়ে এটা ফর্মুলা ইউজ করব, এটা দ্যাট ইজ এন জিডিপি ডিভাইডেড বাই আর জিডিপি। সো এন জিডিপি ডিভাইডেড বাই আর জিডিপি, এখান থেকে আমরা যখন ডিভাইডেশন করে ফেলবো, করার পর একটা ভ্যালু পাবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে 2016 এর এখানে জিডিপি ডিফলেটর বের করেছেন। সো 2016 এর আমার রিয়েল জিডিপি ছিল হচ্ছে গিয়ে আপনার এখানে আসছিল 168, আর নমিনাল জিডিপি ছিল হচ্ছে গিয়ে এই যে 321 এত। আচ্ছা, আমি একটু এটাও বের করে দেখাই। সো ওখানে ছিল হচ্ছে কি 2016 এর জন্য যখন জিডিপি ডিফলেটর বের করছিলাম, ওই 2016 এর রিয়েল জিডিপি যে নিচে, ওটা নিচেই দেখান 2016 এর রিয়েল নমিনাল জিডিপি বের করা আছে $321, $321.5 ডিভাইডেড বাই 2016 এর হচ্ছে রিয়েল জিডিপি আসছিল হচ্ছে $268.5। সো এটা আরেকটাকে ডিভাইডেড করলে এটার অ্যান্সার আসে হচ্ছে 1.2। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো 1.2 এখান থেকে কিন্তু আমরা হচ্ছে কি এখানে বের করতে পারছি যে জিডিপি কিভাবে আসে। চারটা টার্ম কি ক্লিয়ার হয়েছে? আপনারা না বললে তো আমি আসলে বুঝবো না যে বুঝতে পারছেন কি পারছেন না, তাহলে কিন্তু ব্রেকআউট রুমে চলে যাব। জি ম্যাম, ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে আমাকে জাস্ট একটু টাইম দেন, আমি একটু ব্রেকআউট রুমে না তাদের গুগল আচ্ছা ক্লাসরুমে। ম্যাম, জিডিপি ডিফলেটর তো হচ্ছে সেম ইয়ারেরটাই না? হ্যাঁ, জিডিপি ডিফলেটর যখন আমরা বের করব তখন হচ্ছে কি সেম ইয়ারে আমরা হচ্ছে গিয়ে রিয়েল জিডিপি নমিনাল জিডিপিটাকে, মানে ওই যে, মানে ও আচ্ছা আরেকটু বলে নি, জিডিপি ডিফলেটরের অ্যান্সার কিন্তু কখনো কোনো ইউনিটে আসবে না, যেহেতু আমরা এখানে একটা রেশিও নিচ্ছি, রেশিওর কিন্তু কখনো কোনো ইউনিট থাকে না, মানে কোনো ইউনিট ভ্যালু থাকে না। আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আপনাদের যে গুগল ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুমে স্ট্রিমে দিব না, কোনটা ভালো হয় আপনাদের জন্য? আমি কি একটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ এইভাবে? ম্যাম এরকম ম্যাথ সলভ করতে হবে? এই ম্যাথসটা এখন সলভ করতে হবে, এটাই আপনাদের কাজ আজকে ব্রেকআউট 5 রুমে। মিনিটে হবে? 5 মিনিটে দিব না, ম্যাম 15 মিনিটস দিব, 15 মিনিট সময় দিব। হ্যালো ম্যাম, জি তৌসিফ। ম্যাম আমার তো ভুলে যাচ্ছে ম্যাম, এই একটা বুঝতে। আমি হচ্ছে ম্যাম নেটে অনেক প্রবলেম, তো আমার সেই 2টা থেকে কারেন্ট নেই। ও এমবি আচ্ছা করতেছি তো অনেক ঝামেলা করতেছে নেট। আচ্ছা, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমি হচ্ছে স্লাইড গুলো আপনাদের সাথে শেয়ার করে দিব। স্লাইড তো শেয়ার করা আছে, এই ওয়ার্ড ফাইলটা আমি যেটা মেক করেছিলাম, যেখান থেকে আমি ক্যালকুলেশন করছিলাম, এটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট মানডে যেটা করব মর্নিং ক্লাসের একদম শুরুতে একটু বলে নি, যেহেতু সকালে আমাদের ক্লাস, মর্নিং ক্লাসের একদম শুরুতে শেষ 8টার দিকে না 8:30টায় ক্লাস তো আমাদের, আমি বলেছি 8:40-এ শুরু করব। ওই সময় আপনাদের দিয়ে এই ব্রেকআউট রুমে এই কাজটা আমি করাবো, বিকজ এটা করলে না আপনারা হচ্ছে নিজেরাই কিছু প্রবলেম ফাইন্ড আউট করবেন, নিজেরাই দেখবেন যে অনেকগুলো প্রবলেম বের হয়ে আসবে। বুঝতে পারছি, যেটা আপনাদের কিন্তু সলিউশনটা হওয়া দরকার, আদারওয়াইজ আমি শেখায় লাভ নাই। তো ওই প্রবলেম গুলো বের হওয়ার সময় ইন দ্য মিন টাইম যেহেতু আপনি আপনাদের ক্লাস টেস্টের জন্য আপনারা প্রিপারেশন নেবেন, সো ওই প্রিপারেশনও হয়ে যাবে, ম্যাথস গুলো নিজেরা ওই যখন ব্রেকআউট রুমে গেলে সলভ করা হবে। সো আমরা সুন্দর মতো মানডে ইভিনিং এ আমরা যে ক্লাস টেস্ট নিতে যাচ্ছি এমনি নিতে পারবো, আমার কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে ম্যাম আমার তো আপনি বুঝাইলেন, একটা বুঝতেছে আর একটা বোঝা যাচ্ছে, এখন কি করবো ম্যাম?
আমি রেকর্ডেড ভার্সনটা শেয়ার করি, ওটা দেখেন। তারপরে হচ্ছে ওয়ার্ড ফাইলটা শেয়ার করে ওটা দেখেন। তারপরে যদি প্রবলেম থাকে মানডে মর্নিং এ তো ক্লাসে আমি এটা সলভ করব। ওকে ম্যাম। দেন আমি নেক্সট টপিকে যাব, আমার তার একটা টপিক কভার করব আমি মিডের জন্য, তো ওটাতে যাব। তো তখন হচ্ছে কি তাহলে আর একটু কোশ্চেন করে, তাহলে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তাহলে আজকের ব্রেকআউট রুমে গেলাম না, যেহেতু সবারই ম্যাম একটু হ্যাঁ বলেন। ম্যাম বলছিলাম যে লাস্ট সেমিস্টারে যেমন দেখছিলাম আপনি নিজেও মেবি ভার্সিটি থেকে চাপে আসতেছিল যে অনেক অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছিল ম্যাম ফাইনালের সময়। হুম 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 তো হুম হুম। এবারও কি ম্যাম তেমন কিছু হবে? আমি হচ্ছে গিয়ে এই জন্যই তো দেখেন আমি মিড টার্ম মানে আমি আপনাদের যে গ্রুপ অ্যাসাইনমেন্ট যেটা সেটা অফ করে দিচ্ছি, এটা কি নোটিস করছেন? গ্রুপ জি ম্যাম অ্যাসাইনমেন্ট বলে বলছেন কিন্তু তো। আমি কিছুই নিলাম না, গ্রুপ অ্যাসাইনমেন্ট এটা পুরোই বাদ দিলাম। বাদ দিয়ে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে এখন আমি এটাকে অ্যাসাইন করে দিলাম হচ্ছে আপনার আচ্ছা আমাদের ব্রেকআউট রুমে। ব্রেকআউট রুমে অ্যাসাইন করে দিলাম আমাদের। একটু দাঁড়ান, আমি এই যে ওইটা যাতে না দিতে হয়, ওইটা যাতে না দিতে হয় এই কারণে কিন্তু আমি ব্রেকআউট রুমটা বাদ দিলাম। ব্রেকআউট রুম বাদ দিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি আনলাম হচ্ছে, সরি আমি গ্রুপ অ্যাসাইনমেন্ট বাদ দিলাম দিয়ে হচ্ছে যে ব্রেকআউট রুমে নিয়ে আসলাম। তো এটা দেখা যাবে যে একটা ক্লাসের অ্যাক্টিভিটিস থেকে আমি মার্কস দিব, বা দুইটা ক্লাস, এটা আমাদের বলে দিয়েছে, ওটা বলেও না, এটা আমার অ্যাসেসমেন্ট যে আমি এত কেন অ্যাসাইনমেন্ট আমি এত পছন্দ করি না, বরঞ্চ আপনি যদি আমার ক্লাসে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে ওইটা আমার জন্য মোর ইম্পর্টেন্ট, ওখান থেকে শিখবেন। তো ওইটার জন্যই আমার ব্রেকআউট রুম দেওয়া, আমি গ্রুপ অ্যাসাইনমেন্ট এমনিও দিতাম না। তারপরে দেখেন প্রেজেন্টেশনের হ্যাসেল কমানোর জন্য আমি কিন্তু বলেই দিয়েছি আমার কোনো ফেস টু ফেস প্রেজেন্টেশন নাই, আমার প্রেজেন্টেশন হচ্ছে অনলাইন প্রেজেন্টেশন, মানে যেটা আপনি আপনার বাসায় আপনার সুবিধা মতো টাইমে মেক করবেন, করে আমাকে জাস্ট সেন্ড করে দিবেন। সো আপনাদের এন্ডে যাতে ইয়া না হয়, আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকে আমি সেই টুলস গুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং আই এম হ্যাপি টু শেয়ার উইথ ইউ এই যে এই টুলস গুলো আবার কিন্তু আমি দেখেছি যে আমার বাকি কলিগরাও এখন ইউজ করছেন। অনেক কোর্সে আমি দেখছি যে ভিডিও প্রেজেন্টেশন, আমি যেটা লাস্ট সেমিস্টার প্র্যাকটিস করেছে মাইক্রো ইকোনমিক্স, এটা কিন্তু অনেক কোর্সে এবার ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে। সো দ্যাটস আ ভেরি গুড থিং, আমরা একটা পজিটিভ জিনিস শিখে আসছি, সেটা কিন্তু এখন আবার অ্যাপ্লাই করতে পারো। ভিডিও প্রেজেন্টেশন দিলে দেখেন, টিচারের সামনে প্রেজেন্টেশন দিলে আপনাদের যতটা অসুবিধা হয়, ভিডিওতে যদি আপনি আগে বাসায় বসে মেক করে নেন, আপনি একদম হ্যাসেল ফ্রি একটা প্রেজেন্টেশন মেক করে ফেলতে পারবেন, কিন্তু দেন এটা আপনি টিচারের সাথে শেয়ার করলেন, দ্যাটস ইট। ওকে, ব্রেকআউট রুমে যারা থাকবে সবারই কি হচ্ছে হলো এটা সাবমিট করতে হবে নাকি হচ্ছে হলো এটা ওই একজন দিন করলে? আমরা ডিসাইড করব, ওই দিন ডিসাইড করে নেব ওকে যে এটা কিভাবে ওকে কি করব। এটা ওটা ডিপেন্ড করে, আমি অনেক সময় সবাইকেও করতে বলি, অনেক সময় ইন্ডিভিজুয়ালিও করতে বলি, মানে সরি গ্রুপ থেকে যে কোনো একজনকে সিলেক্ট করে দিই, এভাবেও করতে হবে। তা ওটা ওই দিন আপনার পার্টিসিপেশন, কারণ যখন আপনার ব্রেকআউট রুমে থাকেন পার্টিসিপেশন গুলো আমি নিজেই বের করতে পারি যে কে কি করছে দেখা যায়। তো ওইখানে আমি দেখলাম যে তৌসিফ ঘুমায় গেছে, কিছুই করছে না, তাহলে তো আমি ওইভাবে ওই সুবিধাটা তো দিব না। আচ্ছা, so please respond to your attendance. Sanjana Shahid. Yes, ma'am. Okay. Ferdoz Khan Tanim. আছেন? Yes, ma'am. Okay. Kazi Morsalim Hridoy. Mohammad Morsalim Pial. মেহেদি হাসান। হৃদয় ভাই তো ম্যাম ক্লাসে ছিল। হ্যাঁ ওকে দেখেছি, ওই জন্য ওকে দিয়ে রেখেছি। আচ্ছা, মেহেদি হাসান। কাজী মোহাইমিনুল ইসলাম। নাফিসা নাওয়াল। নাফিসা নাওয়াল আসেননি? আচ্ছা, মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ মাহফুজুর রহমান। নাইমুর রহমান তৌসিফ। মাহফুজুর রহমানকেও আমি দেখেছি, ওনার কোনো ফ্রেন্ড থাকলে একটু ওনাকে ইনফর্ম করেন যে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেতে ক্লাসে এসে। ও আমাকে নক দিয়েছিল, বলছে যে তৌসিফ আচ্ছা, অ্যাটেন্ডেন্স কে নিয়েছে, তাই বললাম নাইমুর না। রহমান তৌসিফ। ইয়েস ম্যাম। মোহাম্মদ মেহেদি হাসান। মেহেদি হাসান 183 লাস্টে 20। আচ্ছা, একজন ম্যানুয়ালি আমাকে অ্যাটেন্ডেন্স দিয়েছে, উনি কে? রাসেল শেখ। মোহাম্মদ মেহেদি হাসান 50। ওকে, ঠিক আছে। মোহাম্মদ মেহেদি হাসান নাই। মোহাম্মদ রাহুল ইমরান। আচ্ছা, রাহুল মেহেদি আপনারা কিন্তু এবার ক্লাস করছেন না। মাহমুদ, মোহাম্মদ মাহমুদ আছেন? ওকে, মোহাম্মদ ইয়াসিন পাঠান। প্রেজেন্ট মিস। কি মাহমুদ না ইয়াসিন? ম্যাম ইয়াসিন পাঠান।
ওকে, সো মাহমুদ, রাহুল, আপনারা কিন্তু ক্লাস করছেন না, আপনারা রেগুলার স্টুডেন্ট, ওই বেসিসে বলছি। সেক্ষেত্রে যেটা করবেন, কারণ রেকর্ডেড ভার্সন যদি তারা শুনেন তো এটা, নাই ম্যাম। হ্যাঁ না, রেকর্ডেড ভার্সনে তো আমার মেসেজ পাবেন। সো আপনাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস টেস্ট এন্ড আদার্স এগুলো যদি অ্যাটেন্ড না করেন, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো মানে এখানে অ্যাডজাস্টমেন্টে আসবো না, এটা একটু বলে দিলাম যারাই মিস করছেন সবার উদ্দেশ্যে। কারণ আমি এর মধ্যে অনেকেই পাচ্ছি যারা আমার ক্লাসের রেগুলার স্টুডেন্ট, অফলাইন ক্লাসে আমার রেগুলার স্টুডেন্ট, কিন্তু এখানে আমি ক্লাসে পাচ্ছি না। সো যদি ক্লাসে না আসেন, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সের মার্কস কিন্তু পাবেন না। আর আদার্স গুলো যদি অ্যাটেন্ড না করেন, লাইক ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস মার্কস দিব না, তখন প্রেজেন্টেশন না দিলে, ভিডিও প্রেজেন্টেশন না পাঠালে ওটা পাবেন না, বা হচ্ছে গিয়ে ভিডিও প্রেজেন্টেশনে তো একটা টপিক লাগবে, তো এই জন্য আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। এটা একটু মেক শিওর করেন যাতে ক্লাসটা আপনারা অ্যাটেন্ড করেন। ওকে, মোহাম্মদ সাইদুর রহমান, আজিজুল হাকিম, ম্যাম। তাশফিক আহমেদ, তৌসিফ হোসেন, নাইমুল হক, ফাতিন নূর কেয়া, মোহাম্মদ শাহিনুর রহমান, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, সাইফ বিন মাহমুদ, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মাজেদুল ফাহিম, আবরার জারিফ আপন, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, আকিব কোয়ারিশি, রাসেল শেখ, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, আকিব ম্যাম আছেন? রাসেল শেখ প্রেজেন্ট দিয়েছে। আকিব আছেন? হ্যাঁ, রাসেল দিয়েছে, আকিব প্রেজেন্ট দিয়েছেন? জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, জি ম্যাম। সায়েদা তাবাসসুম শুম্পা, শুম্পাও তো ছিল, মেবি নেটওয়ার্কের জন্য প্রবলেম। ওকে, সো বাকিদের উদ্দেশ্যে এটাই বলবো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিয়েছে। সো ঠিক আছে, তোমাদের মানডে মর্নিং ক্লাসে আমরা তাহলে ফার্স্টে স্টার্ট করব হচ্ছে উইথ আওয়ার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, আমাদের এটা দিয়ে স্টার্ট হবে। দেন হচ্ছে কি, আর আমি প্রি শিডিউল ক্লাস টেস্ট দিয়ে রাখবো, সো আপনাকে আর ক্লাসে জয়েন করতে হবে না। দেখা যাবে যে 4:15-তে, সরি 4:30টায় আপনাদের অটোমেটিক্যালি গুগল ক্লাসরুমে আপনার ক্লাস টেস্টে অ্যাসাইন হয়ে যাবে। জাস্ট আপনারা দেখে যেভাবে সাবমিট করতে হয় ওভাবে সাবমিট করে দিবেন। এটা নিয়ে আমরা হয়তো মানডে মর্নিং এ আবার একটু কথা বলবো। মাহফুজুর ম্যাম রহমান টেক্সট করেছিল, বলছে যে নেট চলে গিয়েছে নাকি। আচ্ছা ঠিক আছে, আর কারুর আছে? ক্লাস টেস্ট কি হ্যাঁ বলেন। ম্যাম হাতে লেখা হবে ক্লাস টেস্টটা? এটা আপনার ইচ্ছা যে আপনি হ্যান্ড রিটেন সাবমিট করবেন না হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড ফাইলে দিবেন, এটা আপনার ইচ্ছা। প্ল্যাগারিজম চেকার অন থাকবে, ওইভাবে আমি দেব। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকেন। বেস্ট অফ লাক ফর ক্লাস টেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।